প্লিজ আঙ্কেল, আমি কিছুই জানি না। যারা আমার সম্পর্কে সব বলেছে সব বানিয়ে বলেছে। আঙ্কেল, আপনি আমাকে এ বাড়ি থেকে এভাবে বের করে দিতে পারেন না। কোনো চরিত্রহীন ছেলেকে বাড়ি ভাড়া দেব না। তোমার সম্পর্কে অনেকগুলো কমপ্লেন এসেছে আমার কাছে। দেখুন আঙ্কেল, আমি সব কিচ্ছু করিনি। আর যারা বলেছে আমাকে ফাঁসানোর জন্য বলেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমিও সব কিছু নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি, কোন শালা আমার নামে ওই টাকলা বাড়িওয়ালার কাছে নালিশ করলো। আর এখন আমি বাড়ি ভাড়া পাবো কি করে? এমনিতেও ঢাকাতে বাড়ি ভাড়া পাওয়া খুব কষ্টকর, তার মধ্যে আমি আবার ব্যাচেলর। এসব কথা ভাবছি তখনই ফোনটা বেজে উঠলো। হ্যালো মেহেদি, কিরে আজকে ভার্সিটিতে আসবি না? না রে, আজ ভার্সিটিতে যেতে পারবো না। কেন, কি হয়েছে? কোন শালা জানি আমার নামে বাড়িওয়ালার কাছে নালিশ করেছে, আর বাড়িওয়ালা এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কিরে, তাহলে তুই এখন কোথায়? আমি এখন রাস্তায়। তুই যে বাসায় থাকিস সেটাতে যাচ্ছি। আচ্ছা, তুই বাসায় যাবি ঠিক আছে, কিন্তু কিন্তু কেন? আমার রুম তো তালা মারা, তুই রুমে ঢুকবি কি করে? আব্বু, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ব্রো, কুল, আমি আসতেছি। তুই ফোন রেখে তাড়াতাড়ি আয়। হুম। আচ্ছা, রিয়াদের বাসায় যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মেহেদি হাসান, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আমি পরিবারের সবারই ছোট। আমার পরিবারের সবাই ঢাকাতে থাকে, তবে আমার পড়ার সুবিধাতে আমি বাসা ভাড়া নিয়ে থাকি, কারণ বাসা থেকে ভার্সিটি দূর হয়ে যায়। তাই আমাদের পরিবারে আমি, আব্বু, আম্মু, এক বড় বোন আছে, আর এক বড় ভাই রিয়াদ। এ হলো আমাদের সুখের পরিবার। বোনের বিয়ে হয়ে গেছে, আর ভাইয়া বড় বোনের ননদিনের সাথে প্রেম করে, এটা অবশ্য সবাই জানে। আর তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, সাথে আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি সাপ জানিয়ে দিয়েছি, আমি কোনো বিদেশিনীকে বিয়ে করতে পারবো না। এখন বিদেশিনী কাকে বললাম তা ভাবছেন তো? গল্পের সাথে থাকেন, তাহলে সব বুঝতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে আমি রিয়াদের এখানে চলে এসেছি। আমি রুমে এসে বাইরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর রিয়াদ এলো। এতক্ষণে তো আসার সময় হলো। আরে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কি এমন হলো? ওই মোটকু টাকলা বাড়িওয়ালা তোকে বাসা থেকে বের করে দিল বলতো? বলবো আগে, তালা তো খোল, ভিতরে যাই, বসি, তারপর না হয় বলি। হুম। তারপর ভিতরে গেলাম। এবার বল। আর বলিস না, কোন শালা জানে আমার নামে ওই মোটকুটার কাছে নালিশ করেছে। আর বাস হয়ে গেল, টাকলার আমাকে বাড়ি থেকে বের করে দিল। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? তোর কিছু করা লাগবে না। আমি যতদিন না বাসা ভাড়া পাই ততদিন তোর এখানে থাকবো। এই না, তুই যদি এখানে থাকিস তাহলে তোর মতন আমার বাসাও হারাতে হবে। আমাকেও বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে। তাহলে আমি কই থাকবো? আমি আব্বু আম্মুকে ফোন করে বলে দিচ্ছি তুই আজকে বাসায় যাচ্ছিস। না, আমি বাসায় যাব না। বাসায় গেলে শুধুই বিদেশিনীকে বিয়ে করার কথা বলে। আরে তুই বেশি দিনের জন্য না, মাত্র 7 দিনের জন্য যাচ্ছিস। আমি এর মধ্যে একটা বাসার ব্যবস্থা করে ফেলবো। 7 দিনের জন্য? আর তুই বলছিস বেশি না? আমি 7 দিনের কথা বলছি ঠিকই, কিন্তু তার আগে যদি বাসা পেয়ে যাই তাহলে তুই চলে আসবি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আব্বু আম্মুকে বলে দিচ্ছি, তুই রেডি হয়ে বেরিয়ে পড়। আচ্ছা। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড, ভাই সবই। ও আমার ছোট কাকুর ছেলে। রিয়াদ যখন খুব ছোট, তখন আমার কাকু কাকিমা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তারপর থেকে রিয়াদ আমাদের সাথেই থাকে। আর আমার আব্বু আম্মুকেও আব্বু আম্মু বলে ডাকে। আসলে আপনারা ভাবছেন সকলে তাদের বাড়িতে যেতে চায়, কিন্তু আমি কেন যেতে চাচ্ছি না? তাহলে শুনুন। আমি একটা সময় বাড়ি গেলে আর ভার্সিটিতে আসতেই চাইতাম না, কিন্তু 2 বছর ধরে আমার আর বাড়ি যেতে ইচ্ছে করে না। কারণ যখনই বাসায় যাই, আব্বু আম্মু, আপু, দুলা ভাই, ভাইয়া, হবু ভাবি, এদের একটাই কথা, আমি যেন তাদের আদরের মিম না ঘোড়ার ডিম, তাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আসলে আমার আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার আপু প্রেম করে বিয়ে হয়। আমার আব্বুর বন্ধুর 1 ছেলে 2 মেয়ে। আপুর বিয়ের পর ভাইয়া আব্বুর বন্ধুর বড় মেয়ের সাথে প্রেম করতে শুরু করে। যখন সকলে বিষয়টা জেনে যায়, তখন তারা ভাইয়া আর ভাবিকে শাস্তি দেব তো দূরে থাক, তারা আবার ওই সিদ্ধান্ত নিল তারা নাকি তাদের ছোট মেয়ের সাথে আমার বিয়ে দেবে। আর ব্যাস, হয়ে গেল আমার বাস খাওয়া শুরু। আমার কত স্বপ্ন ছিল প্রেম করে বিয়ে করব, তার হতে দিল কই। সকলে মিলে ঠিক করলো আমাকে একটা বিদেশি মেয়ের হাতে তুলে দেবে। ও হ্যাঁ, আপনারা তো আবার এটা বুঝতেছেন না যে আমি এত বিদেশি বিদেশি বলছি কেন। আসলে মিমের বয়স যখন 4, তখন সে তার ফুপির সাথে ইংল্যান্ড চলে গেছে। আজ 15 বছর হয়ে গেছে সে দেশের বাইরে। আসলে মিমকে বিয়ে করতে এখানে আমার প্রবলেম। ও বিদেশে বড় হয়েছে, আর আমি বাংলাদেশে। ওর ওখানকার কালচার আর আমার এখানকার কালচার পুরাই ভিন্ন। ওরা আর আমার সাথে যাবেই না, কিন্তু এটা আমি সকলকে বোঝাতেই পারছি না। তাদের সকলের একটাই কথা, তাদের আদরের ডিমের সাথে
থুকু মিমের সাথে আমার বিয়ে দেবে, কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি আমি কোনো পচা ডিমকে বিয়ে করতে পারবো না। আমি এখন পর্যন্ত পচা ডিমকে একবার দেখেও নি। বাড়িতে ঢুকে দেখি সকালে এসে হাজির। এই হচ্ছে এক প্রবলেম, দুইটা বাড়ি একসাথে হওয়াতে যখন যার ইচ্ছা সে চলে আসে। কার এসেছে বুঝেনি তো? আরে আপু শ্বশুর বাড়ি থেকে সকালে এসে হাজির। আসলে মিমা আমাদের বাড়ি একেবারে একসাথেই, এতটাই কাছে যে দুইটা বাড়িকে একটা বাড়ি বললেই চলে। আসলে দুই বন্ধু মিলে একসাথে বাড়ি করেছে। আমি বাড়িতে ঢুকতেই সকাল আমাকে ঘিরে ধরলো। এক একজন এক এক রকমের প্রশ্ন। কে বলছে কেমন আছিস, কে বলছে এতদিন পর বাড়ির কথা মনে পড়লো, আবার কে বলছে রোগা হয়ে গেছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি। প্লিজ, তোমরা কি শুরু করছো? এভাবে প্রশ্ন শুরু করছো, মনে হচ্ছে আমি কোনো চাকরি ইন্টারভিউ দিতে এসেছি। কারটা ছেড়ে কারটার উত্তর দেবো? থাক, তোকে আর প্রশ্ন উত্তর দিতে হবে না। তুই রুমে গিয়ে রেস্ট নে, পরে সবার কথার উত্তর দিস। হ্যাঁ আপু, আমার কষ্টটা শুধু তুই বুঝলি, এটা কেউ বুঝলো না। এই যে হবু ভাবি, ভাইয়ের সাথে এখন আপনার বিয়ে হয়নি, তাই এখন আমি আপনার দেবর না, আমি আপনার বিয়াই। সো নো দেবর। ওই ফাজিল, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? কে বড়? ও তো আমার ক্লাসমেট, আমি ওর সাথে যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো। ভাই তাতে তো প্রবলেম কি? হ্যাঁ, আসলে হবু ভাবে আর আমি একসাথেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়েছি। আর আমি, রিয়াদ আর ভাবি খুব ভালো ফ্রেন্ড। ভাবি ইন্টারে পড়ার পর আর ভার্সিটিতে ভর্তি হয়নি। হারিয়া তোর বড় ভাইয়ের হবু বউ, সম্পর্কে তোর বড়। বউ তো হয়নি এখনো। তবে রে ফাজিল, তুই শেষে কিনা আমাদেরকে নিয়ে পড়েছিস। বেস্ট ফ্রেন্ডের পিছনে লাগবো না তো কার পিছনে লাগবো? এই, তোমরা আমার মেয়ের জামাইয়ের পিছনে শলকে এভাবে লাগছো কেন? আন্টি, আমি কিন্তু তোমার বড় মেয়ের জামাই, আমাকে কিন্তু বেশি জামাই আদর করতে হবে, তা না হলে আমি শ্বশুর বাড়ি যাব না। তুই পরে, আগে আমার ছোট মেয়ের জামাই। হ্যাঁ, করো করো, সব জামাই আদর ছোট মেয়ের জামাইকেই করো। করবই তো। এই, আমার তো জামানতে পাওয়ার প্রয়োজন নেই। আমি তোমার ওই বিদেশি মেয়েকে বিয়ে করব না, আর তোমার মেয়ের জামাইও হব না আন্টি। এই কথা আমি আগে বলেছি আর এখনো বলছি। তুই বললেই হলো, আমি আমার ঘরের বউ মিমকেই করব। সেটা পরে দেখা যাবে আম্মু, এখন আমি রুমে গিয়ে একটু রেস্ট নেই, পরে কথা বলবো। যাও গিয়ে ঘুমাও, কিন্তু স্বপ্নে অন্য মেয়েকে দেখো না, আমার ছোট বোনটাকেই দেখো। কেমন শালাবাবু? ভাইয়া। আচ্ছা, কুল কুল, যাও গিয়ে রেস্ট নাও। অতপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে থেকে রাত হয়ে গেছে। আমি রিয়াদকে একটা কল করলাম। হ্যালো, কিরে, কি অবস্থা? আর অবস্থা, তুই বাসা ঠিক করেছিস? আরে, কেউ ব্যাচেলার ভাড়া দিতে চায় না, সকলে বলে কাপেল ভাড়া দিবে। আমি জানি না, তুই যেভাবে হোক তাড়াতাড়ি বাসা ঠিক কর। আচ্ছা, আমি দেখব। এবার বল, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আব্বু আর আঙ্কেলের সাথে দেখা হয়নি এখনো। সে কি, রাত হয়ে গেছে, আব্বু এখনো অফিস থেকে আসেনি? জানি না, ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, উঠেই তোকে ফোন করলাম। আচ্ছা, তুই গিয়ে আব্বুকে ফোন দে, আমি কথা বলবো আব্বুর সাথে। আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি আব্বু আসছে কিনা। ওকে। অতঃপর নিচে গিয়ে দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে। আমি সেখানে গিয়ে আব্বু আর আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম কেমন আছো। তারা বললো ভালো। আমি আব্বুকে বললাম রিয়াদ কথা বলবে। অতঃপর আব্বু আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে গেল, সাথে আম্মু, কারণ আম্মু রিয়াদের সাথে কথা বলবে। আসলে আব্বু আমাদের যতটা ভালোবাসে রিয়াদকে অতটা ভালোবাসে। অতঃপর মেহেদি, তুমি আর রিয়াদ দেখছি বাসার কথা ভুলেই গেছো। আগে কম হলেও সপ্তাহে একবার আসতে, কিন্তু এখন তো মাসে একবারও আসো না, কারণটা কি? না আসলে আঙ্কেল, পড়ার চাপ বেশি তো তাই। তাই বলে বাড়ির সকলকে ভুলে যাবে? লাস্ট ইয়ার, পড়ার চাপ কি তা তো বুঝতে পারছেন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কেমন? জি আঙ্কেল। তারপর সবাই মিলে গল্প করছিলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। এই গল্প অনেক হয়েছে, এবার সকলেই চলো খাবে। তারপর সকলে মিলে ডিনার করতে চলে গেলাম। সকলে মিলে ডিনার শেষ করলাম। তারপর সকলে মিলে কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম, আর সাথে সাথে ঘুমের দিশে পাড়ি জমালাম। পরের দিন সকালে ঘুমিয়েছি, তখন মনে হলো আমার উপর মনে হয় বৃষ্টি পড়ছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, উঠে দেখি এ কোনো বৃষ্টি নয়, আমার উপর এক বালতি পানি ঢালা হয়েছে। আর এই কাজটা করেছে ফারিয়া। এই, এটা তুই কি করলি? ওই, তুই আবার আমাকে তুই তুকারি করছিস? আমি তোর বড় ভাইয়ার বউ, সম্মান দিয়ে কথা বল। এখনো হোসনি, যখন হবি তখন দেখা যাবে, এখন তুই আমার ফ্রেন্ড। আচ্ছা বাদ দে সব, আমাদের সকলের জন্য একটা সুখবর আছে, কিন্তু খবরটা তোর জন্য সুখবর হবে কি না তা জানি না। একটু ছেড়ে কাস তো, কি হয়েছে ক্লিয়ার করে বলতো। আর কয়েকদিন পর ফুপিরা লন্ডন থেকে আসছে, সাথে মিমও।
সব কিছু কনফার্ম, শুধু টিকিট করা বাকি। আর টিকিট করা হয়ে গেলে যে কোনো দিন চলে আসতে পারে। কি? দাঁড়া, আমি একটা ফোন করে নেই। তাকে ফোন করবি? অতপর আমি আর কোনো কথা না বলে রিয়াদকে ফোন করলাম। হ্যালো, এত সকালে ফোন করেছিস কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। আরে রাখ তোর ঘুম, আমি এখানে পরে বাস খাচ্ছি আর তুই আরামে ঘুমোচ্ছিস। কি হয়েছে? মিম নাকি দেশে আসছে। কি? এটা তো খুশির খবর। তো ফিউচার দেশে আসছে। আমি যদি এখন তোর সামনে থাকতাম তাহলে তোর লাইফকে আমি ফিউজ করে দিতাম। আচ্ছা ভাই, কোল। হ্যাঁ, আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন করলাম, আমি আজকে আসছি। তুই বাসা ঠিক না করতে পারলে আমি তোর ওখানে থাকবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আরে শোন প্লিজ। ফোন দিলাম কেটে। সে কি, কালই তো আসলি, আজকেই চলে যাবি? তো কি করবো? ওই পঁচাটি মাসের অপেক্ষায় বসে থাকবো নাকি? তারপর সে আসলে তার সাথে বাসায় রোমান্স করবো নাকি? আইডিয়াটা কিন্তু খারাপ না, তুই চাইলেই রোম্যান্স করতে পারিস। সবাই তো এটাই চায়। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই ওই বিদেশি মেয়ের সাথে রোমান্স করতে যাব। তোর আবার কি কাজ? এই, তোর সাথে বক বক করার সময় নেই আমার। তুই যা, আমার আবার ওখানে গিয়ে বাসা খুঁজতে হবে। বাসা খুঁজবি মানে? সেটা তোর জেনে লাভ নেই বলে আমি অসময়ে চলে গেলাম। কারণ আমি ওখানে বসে থাকলে বক বক করতেই থাকতো। আসলে ফারি আর আমি এমনিতেই দুজনের সাথে সবসময় এইভাবেই কথা বলি। অতঃপর প্রেশার নিচে কেন নাস্তা করলাম। তারপর সকলকে বললাম আমি আজকে চলে যাচ্ছি। সকলে বলল কালকে, সে আজকে চলে যাওয়ার মানে কি? আমি আমতামতা করছিলাম। আসলে আমি ফারিয়ার পিছনে লাগলে কি হবে, ও সবসময় আমাকে সাহায্য করে। অতবার আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি রিয়াদের ওখানে উঠলাম, তারপর রিয়াদের রুমে ঢুকলাম। এই, তুই বাসা ঠিক করেছিস? আরে তুই চলে এসেছিস, বস। আরে রাখ তোর খাতিরদারি, আগে বল বাসা ঠিক করেছিস কিনা। আরে ঢাকা শহরে কি ব্যাচেলারের ভাড়া পাওয়া এত সহজ নাকি বল? তার মানে তুই এখনো বাসা ঠিক করতে পারিসনি? আচ্ছা মেহেদি শোন, বাইরে একটা মেয়ে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি কি করব? কিছু টাকা পয়সা দিয়ে বিদায় কর না ভাই। এমনিতে এক প্যারায় আছি, তার মধ্যে তুই আরেক কথা বলছিস। আসলে আমি কথাগুলো এতটাই জোরে বলছিলাম যে বাইরে থেকে যে আমাদের কথা শোনা যাচ্ছিল। তখন একটা মেয়ে রুমে ঢুকে। ওই কি বললি? আমি কোনো ফকির না যে তুই আমাকে টাকা পয়সা দিয়ে বিদায় করবি। এই কে আপনি, আর এখানে কেন, আর কে বলতে বকছেন? হ্যাঁ, এই থাম তো মেহেদি, আমি ওকে নিয়ে এসেছি। একটু আগে ওর কথাই বলছি তোকে। আর ওর নাম রিয়া। রিয়া আর তোর একই প্রবলেম, রিয়ারও বাসা লাগবে। তো আমি কি করব? নিজের জন্য বাসা ঠিক করতে পারছে না, তো এই পেতনির জন্য কি করে বাসা ঠিক করব? ওই কি বললি? আমি পেতনি? হ্যাঁ, আপনি তো শুধু পেতনি না, আপনি একটা ফাজিল মাইয়া। ওই তুই আলুর বস্তা, তুই রামছাগল, তুই অ্যানাকন্ডা, তুই একটা জলহস্তি। আর 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 মনে পড়ছে না, পরে বলবো। সারা জীবন মানে? এই তোমরা চুপ করবে একটু? এমন করলে সারা জীবন একসাথে থাকবে কি করে? ভাইয়া, আমি এই আলুর বস্তার বউ হতে পারবো না। এই কে রে আলুর বস্তা? হ্যাঁ, আপনি আপনি একটা পচা কুমড়া। ওই কি বললি? আমি পচা কুমড়া? তুই একটা হাতির বাচ্চা। ওই তোরা চুপ করবি? আমাকে কিছু বলতে দে। আচ্ছা বল, শুনছি। আচ্ছা বল, শুনছি। মেহেদি, তোরও বাসা প্রয়োজন, রিয়ারও বাসা প্রয়োজন। দুইজনেরই যেহেতু বাসায় প্রয়োজন, তাহলে দুইজনই না হয় একটা বাসা নিয়ে থাক। এমনিতেই বাসা পাই না, আর তাও আবার একটা মেয়ের সাথে নিয়ে বাসা পাবো, তাও আবার তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। নেই তো হবে? মানে সম্পর্ক হবে মানে? আজ থেকে তুই আর রিয়া হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? আরে ভাই, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো আর তোদের সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ হতে বলিনি। আজ থেকে তুই শুধু এটার অভিনয় করবি বাস। আর একটা রুমে দুইজনে শেয়ার করে থাকবি। এই মেয়ের সাথে একসাথে এক রুমে থাকা কখনো সম্ভব না। রিয়াদ ভাইয়া, আপনার বন্ধু কিন্তু আমাকে সরাসরি অপমান করছে। সমস্যায় পড়েছি বলে আপনার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু অপমান হতে চাইনি ভাইয়া। এই রিয়া বোন, তুমি কিছু মনে করো না প্লিজ। ও একটু রাগী তো, তাই রাগের মাথায় বলে ফেলেছে। আর মেহেদি, তুই একটু আমার সাথে সাইডে আসতো। অতবার আমাকে সাইডে নিয়ে রিয়াদ বলল, এই তুই কি করছিস বলতো? একবার ভেবে দেখ, বাসা যদি না পাস তাহলে তোকে বাড়ি ফিরে গিয়ে বেশ কিছুদিন থাকতে হবে। আর তুই বললি মিম নাকি দেশে আসছে। এবার একবার ভেবে দেখ, তুই যদি বাসায় গিয়ে থাকিস তখন মিমের কাছে থাকতে হবে। এখন তোর মতামত। তুই যদি রিয়ার সাথে রুম শেয়ার করে না থাকিস তাহলে যা গিয়ে মিমের সাথে রোমান্স কর। আচ্ছা রিয়া তো ঠিকই বলেছে, আমি যদি রুম না পাই তাহলে তো আমাকে বাসায় যেতে হবে, ওই পচা ডিমের সাথে থাকতে হবে। তখন তারও বড় প্রবলেম। এখানে তো শুধু অভিনয় করতে হবে, অভিনয় করলে তো আর হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাচ্ছে না। এইসব মনে মনে ভাবছিলাম। তারপর আমি বললাম, কি ভাবছিস? আমি রাজি। আচ্ছা রিয়াদ, এখন চল তাড়াতাড়ি, আজকে বিকেলের মধ্যে একটা বাসা ঠিক করে ফেলতে হবে। বাসা তো রেডি। বাসা রেডি মানে?
আমি আর রিয়া বাসা দেখে এসেছি, বাড়িওয়ালার সাথেই কথা শেষ। এখন শুধু তোর মতামতের অপেক্ষায় ছিলাম। তোর মতামত যেহেতু পেয়ে গেছি, তাহলে আজকেই বাড়িতে উঠতে পারবি। তাহলে আর কি, চল নতুন বাসায় আজকে উঠে যাব। অতবার আমরা দুজন নতুন বাসায় গেলাম। বাড়িওয়ালা আমাদের এখানে এসে বলল, তামা, তোমার হাজবেন্ড কি এই ছেলে? জি আঙ্কেল, আমি ওনার বর। সে কি, তুমি তোমার ওয়াইফকে আপনি করে বলছো কেন? ও আচ্ছা, তোমাদের জিনিসপত্র তো আগেই নিয়ে এসেছো। তামা, তুমি তো বললে বর আসলেই বাসাতে উঠবে, তাহলে কি তোমরা আজকে থেকেই বাসাতে উঠছো? জিনিসপত্র আগে নিয়ে এসেছে মানে? আমি কখন আমার জিনিসপত্র নিয়ে আসলাম? আরে ভাই, আমি আর ভাবি সব কিছু নিয়ে এসেছি। রুম সাজিয়ে কমপ্লিট করে গিয়েছিলাম। আঙ্কেলকে বলেছি তুই আসলেই তোরা এই বাড়িতে উঠবি। তোকে বলতে ভুলে গেছিলাম। আরে তুই ওনাকে ভাবি বলছিস কেন? আরে ভাই, তুই রাগ ভাবির ওপর করেছিস, তাই বলে কি আমি এখন ভাবিকে ভাবি বলে ডাকতে পারবো না? আবার ভাবি বলছিস? বলছি না তোকে ওকে ভাবি বলবি না। আঙ্কেল প্লিজ, আপনি রুমের চাবিটা দিন। আমার ভেতরে গিয়ে ওর রাগটা ভাঙাতে হবে। আচ্ছা নেও মা। আর হ্যাঁ মেহেদি বাবা, তুমি শোনো, নতুন বিয়ে করেছো, বউয়ের সাথে একটু একটু ঝামেলা হতেই পারে, তাই বলে এইভাবে রাগ করে থেকো না। জি আঙ্কেল, ঠিক আছে। অতবার আমরা চাবি নিয়ে রুমে গেলাম। রুমে ঢুকেই, এই, আপনার মাথায় কি শুধু গোবর ভরা? এই কি বললেন আপনি? ঠিকই তো বললাম, আমার তো মনে হয় আপনার চেয়ে একটা গরুর বুদ্ধি বেশি। এই মুখ সামলে কথা বলুন। রিয়া তো ঠিকই বলেছে। তুই বাড়িওয়ালার সামনে রিয়াকে আপনি আপনি বলছিলি কেন? তো কি বলবো, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার পরিচয় মাত্র আজকে। সেটা আমরা জানি, বাড়িওয়ালা জানে না। যদি বাড়িওয়ালা জানে তাহলে আর তোদের এ বাড়িতে থাকতে হবে না। এখন তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, কচি খোকা যেন কিছুই জানে না। এই, আমি আপনাকে কিছু বলিনি। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে প্রশ্ন করছি। আপনার মতো মাথা মোটার থেকে আমি কি বুদ্ধি নেব? ওই কি বললি? আমি মাথা মোটা? তুই একটা গরু। আপনি একটা পেতনি। ওই তোরা থামবি প্লিজ। আমি কি কিছু বলেছি ভাইয়া? আপনার বন্ধুই তো আগে ঝগড়া শুরু করেছে। এরকম মিথ্যা বলবেন না। আপনি আগে ঝগড়া শুরু করেছেন। পাঠকরা দেখছেন কি মিথ্যাবাদী মেয়ে, নিজে আগে ঝগড়া শুরু করে বলে কিনা আমি নাকি আগে ঝগড়া শুরু করেছি। আচ্ছা, ঝগড়া আগে আমি শুরু করেছি। এবার একটু চুপ কর প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাব। আমাকে কিছু বলতে দে। আচ্ছা বল। আজকের পর থেকে তোরা দুইজনে তুমি করে বলবি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনো ঝগড়া করবি না। আমি ওনাকে তুমি করে বলতে পারবো না। ওকে ফাইন। এরপর আর বাসা হারালে তুই আমার কাছে যাবি না, প্রয়োজনে রাস্তায় শুবি, তাও আমাকে কিছু বলবি না। আরে ভাই রাখছিস কেন? ওকে ডান, আমি ওনাকে তুমি করে বলবো। গুড। আর হ্যাঁ রিয়া, তোমাকেও একটা কথা বলছি, আজকের পর থেকে আর ঝগড়া করবে না, ঠিক আছে? আমাকে না ভাইয়া, আপনার বন্ধুকে বলেন। আমি জানি ঝগড়াটা কে শুরু করে। পাঠকদের জন্য একটা মেসেজ, আমরা সকলেই কিন্তু জানি ঝগড়া শুরুটা মেয়েরাই করে। আপনারা কি বলেন? ভাই এবার একদম ঠিক বলছিস। ভাইয়া আপনিও? আরে রিয়া, আমি তোমাদের ভালো চাই বলেই এই কথা বলছি, প্লিজ কান্না করো না। আর মেহেদি, তোমাকেও এত দাঁত কেলিয়ে হাসতে হবে না। ভাইয়া আপনিই তো বলেছেন আপনার বন্ধু অনেক ভালো, কিন্তু উনি তো অনেক পচা। আমি ওনার সাথে সারা জীবন থাকবো কি করে? তুমি মেহেদিকে উনি করে বলছো, আমি না বললাম তোমরা দুজনকে তুমি করে বলবে? সরি ভাইয়া। আচ্ছা আজকে আমি আসি। মেহেদি, তুই আর কোনো ফাজলামি করবি না, ঠিক আছে? আরে বস, তুই তো পুরো গুরু হয়ে গেলি, পুরো গার্জিয়ানের মতো বিহেভ করছিস। মনে হচ্ছে তুই আমার গার্জিয়ান। আচ্ছা আজকে আসি, কালকে ভার্সিটিতে দেখা হবে, বাই। দাঁড়া, আমি তোর সাথে একটু বের হবো। ওই তুই আবার এই রাত্রিবেলা কই যাবি? আরে রাত 9টা বেজে গেছে, এখন রান্না করব কখন আর ডিনার করব কখন? তখন বাইরে থেকে খাবার আনতে যেতে হবে। আর তাছাড়া কালকে সকালে কি রান্না করব? কালকের জন্য তো কিছু বাজার করে আনতে হবে, তাই না? ও আচ্ছা, তাহলে চল। হ্যাঁ চল। বাই রিয়া, কালকে ভার্সিটিতে দেখা হবে। আর তোমার এই বোকা বটটার সাথে ঝগড়া করো না কিন্তু। এই চল তো। বাই রিয়াদ ভাইয়া, আপনি চিন্তা করবেন না ভাইয়া। আমি আপনার বোকা বন্ধুকে এত ভালোবাসবো যে আগামী 1 বছর পর আপনার বন্ধু পাবনা থাকবে। তোমার ইচ্ছে, তুমি ওকে পাবনা পাঠাও, না হয় যেখানে ইচ্ছে সেখানে পাঠাও, আমার কোনো সমস্যা নেই। তোর মতো বেস্ট ফ্রেন্ড থাকলে আর শালা শত্রুর প্রয়োজন নেই। এবার চল বকবক না করে। আচ্ছা চল। বউ, তুমি কি ফ্রেশ হয়ে অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসছি, কেমন? বাহ বাহ, দারুণ তো, বেশ উন্নতি হচ্ছে।
অতঃপর সকলে মিলে হেসে দিলাম। তারপর আমি আর রিয়াদ বেরিয়ে পড়লাম। রাস্তা থেকে রিয়াদকে রিক্সায় তুলে নিয়ে আমি চলে গেলাম বাজার করতে। বাজার শেষ করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি নিলাম। তারপর হাঁটা তুললাম বাসার দিকে। কিছু দূরে এসেই মনে হলো, না, আমি একা একা খাবো আর মেয়েটা না খেয়ে থাকবে সারা রাত, এটা খারাপ দেখা যায়। আমি বরং গিয়ে আরেক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিই। যেভাবে সেই কাজ, আমি গিয়ে আরেক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফিরে বেশ কয়েকবার কলিং বেল বাজালাম। বেশ কিছুক্ষণ কলিং বেল বাজানোর পর রিয়া দরজা খুলে দিল। যেখানে আমি ঝাড়ি মারবো সেখানে রিয়া বলল, এই, এভাবে কলিং বেল বাজাচ্ছিলে কেন? আর এতক্ষণ লাগে আপনার দরজা খুলতে? রিয়াদ ভাইয়া কি বললো মনে নেই তোমার? ও সরি, এত সময় লাগলো তোমার দরজা খুলতে? ভেতরে কি করছিলে? আমি তো ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, তাই শুনতে পাইনি। এই যে আমি তোমার বিয়ে করা বউ না, সো তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ও সরি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে আমি খাবারগুলো রিয়ার কাছে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি রিয়াকে বললাম খাবারগুলো দিতে। রিয়া আমাকে বিরিয়ানির 2টা প্যাকেট দিল। আমি প্যাকেটগুলো খুলে অবাক, কারণ এখানে কোনো গোস্ত নেই। দেখে বোঝা যাচ্ছে কেউ গোস্তগুলো ওপর থেকে তুলে খেয়ে নিচ্ছে। এটা কি তোমার কাজ? কোনটা? বিরিয়ানি থেকে গোস্তকে খেয়েছে? কেন, আমি খেয়েছি। এভাবে খেয়েছো কেন? আমি গোস্ত খেতে খুব ভালোবাসি তাই। এখন আমি কি খাবো? কেন, এখানে তো অনেকগুলো বিরিয়ানি আছে, সেগুলো খান। আমি তো শুধু গোস্ত খেয়েছি, বিরিয়ানি তো খাইনি। তোমার এটো খাবার আমি খাবো? বইয়ের এটো খাবার খেলে কিচ্ছু হয় না। রাক্ষসী মেয়ে। ওই, একদম রাক্ষসী বলবা না বলে দিলাম কিন্তু। 100 বার বলবো, আমার বিরিয়ানির প্যাকেটের গোস্ত খেয়েছো কেন? খেয়েছি তো বেশ করেছি, এখন তোমার সাথে আর বকবক করবো না। আমার ঘুম পেয়েছে, আমি যাই ঘুমাই। তোমার খেতে ইচ্ছে হলে খাও, না খেতে ইচ্ছে হলে না খেয়েই ঘুমিয়ে পড়ো। বাহ, রিয়া মেয়েটা যেমনই হোক না কেন, ওর হাসিটা খুব সুন্দর, যেন ওর হাসিতে মুক্ত চড়ছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে রিয়ার এটো খাবার খাওয়া শুরু করেছি খেয়ালই করিনি। যখনই হুঁশ ফিরলো, সে দেখলাম পুরোটা সাবার করে ফেলেছি। ছি ছি, সে সেখানে একটা মেয়ের এটো খাবার খেলাম। এই রে পাঠকরা, আপনারা তো দেখে ফেলেছেন, প্লিজ আপনারা আবার কাউকে বললেন না। অতবার আমি প্লেট রেখে বেডরুমে আসলাম। এসে পড়লাম আরেক সমস্যায়। দেখি রিয়া বেডে শুয়ে আছে। এখন আমি কি করি? আমি এখন কোথায় শোবো? একবার ভাবলাম এটাকে ডাকি, আরেকবার ভাবলাম না থাক, ঘুমিয়েছে যেহেতু ঘুমিয়ে থাক। কিন্তু সমস্যা হচ্ছে আমি শোবো কোথায়? এসব ভাবছি, তখনই হঠাৎ রিয়ার মুখের দিকে আমার চোখটা গেল। আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি। কি সুন্দর লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। দিনের ঝগড়াটি রিয়া আর এখনকার ঘুমন্ত রিয়ার মধ্যে কতটা ব্যবধান। দিনে রিয়াকে দেখে মনে হচ্ছিল একটা শাকচুন্নি, আর ঘুমন্ত অবস্থায় মুখটা দেখে মনে হচ্ছে এই মুখে কত মায়া। এই মায়া যেন আমাকে কাছে টানছে। আমি একটা ঘরের মধ্যে চলে গেছি। তখনই মোবাইল একটা মেসেজ এলো। আমি ঘর থেকে ফিরে আসলাম, মোবাইল বের করে দেখি সিম কোম্পানির মেসেজ। আমি মনে মনে বললাম, এই প্রথম একটা ঠিক সময় মেসেজ দিয়েছে। আমি যে ঘরের মধ্যে ছিলাম, মেসেজটা না আসলে হয়তো আমি রিয়াকে কিস করে ফেলতাম। অতপর আর কিছু না ভেবে আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটা গুটি সুটে মেরে বাচ্চাদের মতো করে শুয়েছে। আমি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে উঠে গেলাম নাস্তা তৈরি করতে। একবার ভাবলাম রিয়া তো এখনো ওঠেনি, তাহলে ওর নাস্তা আমি তৈরি করে ফেলি। রাতের কথা মনে পড়তে ভাবলাম না, এই ফাজিল মেয়ের জন্য নাস্তা তৈরি করবো না। আমাকে এটো খাবার খাওয়াইছে, তারপর শুধু নিজের নাস্তায় তৈরি করলাম। নাস্তা তৈরি করা শেষ করে ওয়াশরুমে যাব আমি। ওয়াশরুমের ভিতর থেকে দেখি লক করা। ভেতরে কে? তোমার বউ। ও আচ্ছা, তাড়াতাড়ি বের হন, আমি ফ্রেশ হবো। আর একটু। অতপর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বের হলো। এই, তুমি ওয়াশরুমে কি ঘুমিয়ে পড়ো নাকি? এত সময় লাগে? আমি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ফিউচারটাকে স্বপ্ন দেখি। এবার বলো, সকালের নাস্তা কি তৈরি করেছ? আমার খুব ক্ষুধা লাগছে। আমি তোমার জন্য কিছু তৈরি করিনি, শুধু আমার জন্য নাস্তা তৈরি করেছি। কেন আমার জন্য নাস্তা করনি কেন? কালকে রাতে তোমার জন্য আমি না খেয়ে ঘুমিয়েছি। এখন যাও, কিচেন গিয়ে সব রাখা আছে, নিজে নাস্তা করে খাও। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। এটা আর বললাম না যে গতকাল রাতে ওর এইটুকু খাবার আমি খেয়ে ফেলেছি, তাহলে আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি মহারানী আরামে আমার নাস্তা তৈরি করা ব্রেকফাস্ট করছে। আমার তো দেখে মাথা গরম হয়ে গেল। এই, কি করছো তুমি? হ্যাঁ, কেন চোখ নেই নাকি? দেখছো না কি করছি? তুমি আমার তৈরি করা নাস্তা খাচ্ছ কেন? খাবার সময় বেশি কথা বলতে নেই। আমি তো শুধু আমার জন্য নাস্তা তৈরি করেছিলাম, কিন্তু তুমি তো সেটা খেয়ে নিছো। এখন আমি কি খাবো? তুমি বাহির থেকে নাস্তা করে নিও। তুমি নিজেই তো বাইরে থেকে নাস্তা করে নিতে পারতে। আমার খাবার কেন খেলে? আমি বাইরের খাবার খেতে পারি না। তাহলে নিজের নাস্তা নিজে তৈরি করে খেতে।
তোমার লজ্জা করে না অন্যের খাবার খেতে? আমার লজ্জা করবে কেন? আমি তো আর অন্য কারো জিনিস ভাগ বসাচ্ছি না, আমার বরের জিনিসেই ভাগ বসাচ্ছি। আর হ্যাঁ, আমি রান্না টান্না কিচ্ছু করতে পারি না। কি, তুমি রান্না করতে পারো না মানে? তাহলে প্রতিদিন আমাকে... প্রতিদিন তোমাকে রান্না করতে হবে আমার জন্য। আমি পারবো না। সমস্যা নেই, তাহলে প্রতিদিন আজকের মতোই হবে। তুমি রান্না করবে আর আমি খাবো, কিন্তু তুমি খেতে পারবে না। হ্যাঁ, আপনি গেলেন। এই কথা বলে আমি রেগে গজগজ করতে করতে রুমে চলে আসলাম। তারপর রুমে এসে রেডি হয়ে নিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছি, তখনই... এই কোথায় যাচ্ছ? এমনিতে এর আগে মাথাটা পুরো গরম, তার মধ্যে আবার ভার্সিটিতে যাচ্ছি জেনেই এ প্রশ্ন করলো, তাই রেগে বলে দিলাম, জাহান্নামে যাচ্ছি, তুমি যাবে? না, আমি জাহান্নামে যাব না, তবে ভার্সিটিতে যাব। আর এখন তোমার কাজ হলো তুমি আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর জাহান্নামে যাবে। আমি কি তোমার পার্সোনাল পিয়ে নাকি যে তোমার সব কথা আমাকে শুনতে হবে? না, তুমি আমার পার্সোনাল পিয়ে না, তুমি আমার পার্সোনাল বর, তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাতে আমার পার্সোনাল বউয়ের কাছ থেকে পার্সোনাল স্বামীর অধিকারটা আদায় করে নেব, কি বলো? সেটা রাতে দেখা যাবে, এখন চলো। আমার আর কি করার, এই পাগলি মেয়েকে যদি না নেই তাহলে আমার পিছু ছাড়বে না। তাই রিয়াকে সাথে নিয়ে ভার্সিটি রওনা হলাম। সমস্যাটা হলো রিক্সায়। রিয়ার আমি এক রিক্সায়। আমার খুব লজ্জা করছিল, তা আমি খুব কিনারে চেপে বসেছিলাম, কিন্তু ফাজিল মেয়ে আমার দিকে এসে আমার সাথে চেপে বসলো। আমি মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখি ফাজিল মেয়েটা মুসকে মুসকে হাসছে। আমি মনে মনে বললাম, ফাজিল মেয়ে জানি কোথাকার, আমি একটা ছেলে হয়ে লজ্জা পাচ্ছি আর অনেকটা মেয়ে হয়ে কেমন নির্লজ্জার মতো হাসছে। অতপর আর কি, এসব কথা ভাবতে ভাবতে ভার্সিটি পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে রিয়া সোজা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল। আমি রিয়াকে রিক্সা ভাড়া দেওয়ার জন্য ডাকলাম, কিন্তু আমার কথা না শোনার বান করে চলে গেল। ফাজিল মাইয়া, আমি একা আসলে বাসে করে মাত্র 5 টাকা দিয়ে আসতে পারতাম, কিন্তু এই ফাজিল মায়ের জন্য রিক্সা করে আসতে হলো। সে নাকি বাসে করে আসতে পারে না, এখন আমার পকেট থেকে 40 টাকা দিতে হলো। একদিনে হয় মানলাম, কিন্তু এই ফাজিল মায়ের মতিগতি দেখে মনে হচ্ছে প্রতিদিন আমাকে বাস দেবে। আমি রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির গেটে দিয়ে ঢুকলাম। ঢুকে দিকে রিয়াদ হাসাহাসি শুরু করেছে আর কথা বলছে। আমাকে দেখে চুপ হয়ে গেল। আমি ওদের কাছে গেলাম। রিয়াদ আমাকে দেখে হাসতে হাসতে বলল, তা ভাই, কেমন কাটলো বউয়ের সাথে প্রথম রাত? এটা বউ নাকি বাস? আমার তো মনে হয় তুই ইচ্ছে করে আমার পিছনে বাসটা ফিট করেছিস। কেন, কি করেছে আমার ভাবি? তোর ভাবির কাছে জিজ্ঞেস কর কি করেছে তোর ভাবি। তো কি করেছো গো মাই সুইট ভাবি? কি গো, রাতে কি করেছো বলে দিব? দেবচি তো জানতে চাচ্ছে। আমি তো সার্কাসের জোকার, সব আমাকে নিয়ে হাসাহাসি করছে। সরি জানু। আচ্ছা, আমি ভাইয়াকে বলে দিই কালকে রাতে আমরা কি করেছি। আচ্ছা রিয়াদ ভাইয়া শোনেন। বলো বলো, আমি তো শোনার জন্য অপেক্ষা করছি। কালকে রাতে আপনার বন্ধু আমার এঁটো খাবার খেয়েছে। কি, তুমি দেখে ফেলেছো? তার মানে তুই সত্যি রিয়ার এঁটো খাবার খেয়েছিস? এতে অবশ্য সমস্যাও নেই, কারণ বউয়ের এঁটো খাবার তো খাওয়া যায়, তাই না? এ বলে রিয়া দাঁড়িয়ে হাসাহাসি শুরু করে দিল। আর ওদের হাসতে দেখে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। থাক, তুই ফাজিল মেয়ের সাথে থাক, আমি যাই। আরে কই যাস? জাহান্নামে, তুই যাবি? আরে ভাইয়া যেতে দিন তো, ও নাস্তা করতে যাবে। কেন, বাসা থেকে কি নাস্তা করে বের হসনি নাকি? না, এর রাক্ষসী আমার তৈরি করা সব খাবার খেয়ে ফেলেছে। রিয়া তো ভালো করেছে। তুই শুধু নিজের জন্য নাস্তা তৈরি করেছিস কেন? রিয়ার জন্য সাথে করলে কি এমন হতো? ভাইয়া একদম ঠিক বলছেন। তুই ওর হয়ে কথা বলছিস? তুই থাক এখানে। এটা বলে আমি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসলাম। অতবার আমি সেখান থেকে রেগে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা সেরে নিলাম। এবার খুব শান্তি লাগছে। তারপর নাস্তা সেরে আমি সোজা ক্লাসে চলে গেলাম। রিয়া কারোর সাথে দেখা করলাম না। ক্লাসে গিয়ে দেখি রিয়াদ ক্লাসে, ওর পাশে গিয়ে বসলাম। কিরে, নাস্তা করেছিস? আমার সাথে তুই কোনো কথা বলবি না। রেগে আছিস কেন? একবার তো কি করব, তুই এমন একটা ফাজিল মেয়েকে আমার কাঁধে ফেলেছিস, সারাক্ষণ শুধু আমাকে বাস দেয়। তার জন্য রেগে আছিস? তুই আবার আসতিস? আরে ভাই, মেয়েটা খুব ভালো, তবে একটু ফাজিল। একটু না, পুরোটাই ফাজিলের হাড্ডি। এমন ফাজিল মেয়েগুলোর মন কিন্তু খুব ভালো হয়। সেটা আমি রেখে প্রথম দেখে বুঝতে পেরেছি। কিরে, কিছু বললি? কই না তো, কিছু বলেনি। আচ্ছা স্যার চলে এসেছে, এবার কথা বন্ধ করে ক্লাস কর। অতবার চুপচাপ ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি, তখনই রিয়া আমায় ডাকলো। ডাকতেছিস কেন? কই যাও? কেন বাসায়? আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? তুমি কি ছোট বাবু নাকি যে তোমাকে আসার সময় করে নিয়ে আসতে হবে
আবার যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে? আমি তোমার বাবু, জান, বউ সব। আমাকে তোমার সাথে করে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। এই, তুমি আমার বিয়ে করে পো না। এটা শুধু শুধু অভিনয়, আর বেশি কিছু না। অভিনয় আর যাই হোক, এখন আমি তোমার বউ, এটাই ফাইনাল। এবার বক বক না করে চলো তো। তারপর আর কি, রাক্ষসিনীকে সাথে নিয়ে আবারও রিক্সা করে আসতে হলো, আর রিক্সা ভাড়াও তামাকে দিতে হলো। অতবার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। কিছু রান্না করতে হবে। আমি রান্না শুরু করেছি। কিছুক্ষণ পর রাক্ষসী হাজির। এই, কি রান্না করো? ডিম ভাজি আর ভাত। যদিও সাথে মুরগির গোস্ত রান্না করেছি, তবু বলিনি, কারণ বলা তো যায় না যদি আমাকে না দিয়ে নিজে একাই পুরোটা সাবার করে ফেলে যে রাক্ষসী মেয়ে। আমি শুধু ডিম ভাজি দিয়ে খেতে পারবো না, আমার জন্য সাথে অন্য কিছু রান্না করো। আমারও তো ঠেকা না যে আমার জন্য কান্না করতে হবে। ডিম ভাজি খেতে ইচ্ছে হলে খাও, না হলে নিজে গিয়ে কিছু রান্না করে খাও। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ডিম ভাজি দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। না, মেয়েটার মনে হয় খুব ক্ষুধা পেয়েছে, তাই এইভাবে বলেছে। কি হলো? আচ্ছা তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। অতপর রিয়া চলে গেল। আমিও রান্না শেষ করে রিয়াকে রুম থেকে ডেকে আনলাম। অতপর দুজনে মিলে খেতে বসলাম। তুমি না বললে শুধু ডিম ভাজি করেছো? মুরগির গোস্ত আসলো কোথা থেকে? আমার বউটার জন্য রান্না করলাম। তাই নাকি গো? তুমি আমাকে এত ভালোবাসো? আই লাভ ইউ জানো। আরে রাখো তোমার লেবু, এটা আমি আগে রান্না করেছি। তোমাকে বললে তুমি সব খেয়ে নিতে, তাই বলেনি। তুমি এটা বলতে পারলে জানো? এখন যা মজা নাও নিয়ে নাও। আজকে রাতে এমন ভয় দেখাবো, তারপর আর আমার সাথে লাগতে আসবে না। কি গো, কি ভাবো? হয়েছে তোমার আদিক্ষাতা, এবার রেখে খাও। দুজনে মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করে রুমে এসে একটু শুয়েছি, চোখটা লেগে এসেছে। তখনই কানের কাছে রাক্ষসী চেঁচে উঠলো, এই এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি এখানে শুয়ে আছো, আমি শুব কই? কেন, আমার পাশে শুয়ে পড়ো। তোমার পাশে শুব মানে? আমার পাশে শুলে প্রবলেম কি? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? এটা বলে আমি চোখ মারলাম, কিন্তু আমার চোখ মেরে কোনো লাভ হলো না। এই মেয়ে আমার থেকে ফার্স্ট। আমি কথাগুলো বললাম ও যাতে এখানে না শোয়, যাতে আমি একা আরাম করে বেডে শুতে পারি। সোফায় শুতে ভালো লাগে না, খুব ছোট জায়গা। কিন্তু আমার চিন্তাকে উল্টো করে দিয়ে সোজা এসে আমার বুকে শুয়ে পড়লো। এই কি করছো? কেন, আমার বলের বুকে শুয়ে আছি। এই ফাজিল মেয়ে, সরো। না, আমি আমার বলের বুক থেকে সরবো না। তুমি তো বড়ই ফাজিল। এই কথা বললাম, রিয়াকে আমার বুক থেকে সরিয়ে বেড থেকে উঠে পড়লাম। এই, কোথায় যাও জানো? আমাকে একটু আদর করো না। আদর রাত্রে করবো কেমন? তারপর আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর ঘুমালাম। ঘুম থেকে উড়ে দিকে বিকেল হয়ে গেছে। বেডের দিকে চেয়ে দিকে রিয়া ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে ওকে, একদম বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। কি মায়াবী ওর মুখটা। একবার ওর এই ঘুমন্ত মুখটা দেখলে চেয়ে থাকতে ইচ্ছে করে ওর দিক থেকে, আর চোখ সরাতে ইচ্ছে করে না। হঠাৎ কারো কথায় ঘোর কাটলো। এই হ্যালো। বেডে শোয়া অবস্থায় বলল, এই কে? কি 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 হয়েছে? সেই কখন থেকে ডাকছি শুনছেনই না। কই ছিল তোমার মন? কই, কোথায় না তো। আমি তো দেখলাম কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি রিয়ার কথা শুনে লজ্জা পেলাম। তাহলে পাজিমা এতক্ষণ জেগে সব দেখছিল? কি লজ্জা, কি লজ্জা। আমি রিয়ার কথা জবাব না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। অতবার আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম রিয়া এখনো শুয়ে আছে। এই, এখনো শুয়ে আছো যে? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর একটু শুই না। না, একদমই না, অনেক ঘুম হয়েছে, এবার ওঠো। তারপর রিয়াকে শোয়া থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। আর আমি চলে গেলাম কিচেনে। রাতের রান্না দুপুরের রান্না সাথে করে রেখেছি। এখন কিচেনে গেছি কফি বানাতে। 2 কাপ কফি বানিয়ে রুমে এসে অপেক্ষা করতে লাগলাম রিয়ার জন্য, কিন্তু বাইরে নামে নেই। তাই বিরক্ত হয়ে ডাকলাম, এই তোমার হলো? এই তো আর একটু। কিছুক্ষণ পর রিয়া বের হলো। এই, তুমি ওয়াশরুমে কি করো বলো তো? আমি ওয়াশরুমে গিয়েছি, কি করেছি সেটা এখন তোমাকে বলতে হবে? না মানে তোমার এত সময় লাগছিল তাই বললাম। নেক্সট টাইম আর জানতে চাইবে না, ঠিক আছে? সরি, আসলে আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই প্রশ্নটা ভুল করে ফেলেছি। এমনটা আর হবে না। এই, তুমি কি রাগ করলে? না, আমি কি রাগ করতে পারি? আচ্ছা সরি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। না, আমি কিছু মনে করি না আপনার কথায়। তুমি বললেই হলো কিছু মনে করনি। আমি বলছি তুমি আমার কথায় রাগ করছো। কই না তো, আমি আপনার উপর রাগ করবো কেন? তাহলে আপনি করে বলছো কেন? এবার আর রাগ করে থাকতে পারলাম না। আচ্ছা তাহলে ধরেই ফেলেছো? একটু হেসে বললাম। আমার উপর আর কখনো রাখবে না বলে দিলাম। কি সুন্দরই হাসি। মাঝে মধ্যে মেয়েটার কথা শুনলে মনে হয় সত্যি সত্যি আমি আর বর, আরও আমার বউ ফিউচারে সত্যি আমার ওয়াইফ আসতো। কিন্তু সেটা আর কি, এখন হবার। আমার কপালে তো বিদেশি আছে,
ওর হাসির দিকে তাকিয়ে এসব কথা ভাবছি, তখনই রিয়া বলল, এই কি দেখো এভাবে? কই কিছু না তো। আচ্ছা, এতক্ষণ তো বলছিলে আমার জন্য নাকি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি সেই কখন ওয়াশরুম থেকে এসেছি, এখনও দিচ্ছ না কেন? এখন ঠান্ডা হচ্ছে না নাকি? ও সরি, আচ্ছা নেই। তারপর দুজনেই চুমু দিলাম। এরে পারকরা ভুল কিছু ভাববে না আবার। কফির কাপে চুমুক দিলাম। তারপর দুজনে কিছুক্ষণ বসে গল্প করলাম। আচ্ছা মেহেদি, তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তুমি কেমন মেয়ে তুমি ফিউচার বউ হিসাবে পেতে চাও? যে মেয়ে আমার আব্বা আমাকে কখনো সম্মান করবে না। মানে? হ্যাঁ, আমি চাই না আমার ফিউচার বউ আমার আব্বা আম্মুকে সম্মান করুক। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। কিন্তু সব ছেলেরা তো চায় তার বউ যেন তার বাবা মাকে সম্মান করে। আমি সবার মতো না। আমি চাই না আমার ফিউচার বউ আমার আব্বা আম্মুকে সম্মান করুক। আমি চাই আমার ফিউচার বউ আমার আব্বু আম্মুকে সে তার নিজের আব্বু আম্মু মনে করুক। সে যদি আমার আব্বু আম্মুকে তার আব্বু আম্মু ভাবে, তাহলে সে কখনোই তাদের সম্মান করবে না, কিন্তু তাদেরকে নিজের থেকে বেশি ভালোবাসবে। কারণ কোনো মেয়ে তাদের আব্বু আম্মুকে সম্মান করে না, কিন্তু তাদেরকে সে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সে সবসময় এই ঘরটাকে আনন্দে মাতিয়ে রাখে। আমি চাই আমার ফিউচার বউ যেন আমার ঘরটাকে আনন্দে মাতিয়ে রাখে। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। এই কি বললে? কই কিছু না তো। ও আচ্ছা। হুম। আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? তোমার মতন। এই এটা কিন্তু চিট। আমার তো শুনে এখন নিজেরটার বেলায় ফান করছো। আমি মোটেই ফান করছি না, আমি সত্যি বলছি, তোমার মতো ছেলেই আমার পছন্দ। হ্যাঁ তাই গো। গো তাই। আচ্ছা অনেক হয়েছে, এবার চলো পড়তে বসি। আর একটু বসি না। তোমার পড়তে বসতে হলে বসো। আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে ঠিক মতো পড়তে হবে, না হতে পরীক্ষার রেজাল্টে ডিম আসবে। হয়েছে, আর বলতে হবে না। চলো, তোমার এই ভাষণ শোনা থেকে পড়তে বসা অনেক ভালো। অথবা দুজনে গিয়ে পড়তে বসলাম, কিন্তু আমার আর পড়া হলো না। কেন হলো না বুঝিনি তো। আর ওই ফাজিল মেয়েটা একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছে, কখন এটা বুঝি না তো কখন ওটা বুঝে না। একে একে বোঝাতে বোঝাতে আমারই পড়া হলো না। রাত 9:30 বেজে গেছে। পড়া হয়েছে অনেক, এবার ডিনার করে আসি। আর একটু পড়ি না। তুমি যদি আর 10 মিনিট পড়ো না, তাহলে আমি পাগল হয়ে যাব। যে প্রশ্ন করো তোমার পড়া বুঝিয়ে দিতে দিতে আমার কিছুই পড়া হয়নি। তুমি এভাবে বলতে পারলে? হয়েছে, আর ঢং করতে হবে না। করব, 100 তো পার করব। আমার বরের সাথে আমি ঢং করব না তো কে করবে? এই আমি কি সত্যি সত্যি তোমার বর নাকি? সত্যি আর মিথ্যে তুমি আমার বর, এটাই ফাইনাল। তাহলে তোমার সাথে ফুল সজ্জার কাজটা আজকে রাতে সেরে ফেলবো, কি বলো? ফাজিল। ফাজিল নাকি সেটা ডিনারের পরেই বোঝাবো। এবার চলো ডিনারটা সেরে আসি। চলো। অতবার আমি আর রিয়া ডিনার করতে চলে গেলাম। আচ্ছা রিয়া তুমি বসো, আমি মাংসগুলো গরম করে নিয়ে আসি। আচ্ছা যাও। তারপর আমি গোস্তগুলো গরম করতে কিচেনে চলে গেলাম। গোস্ত গরম করে আমি ডাইনিং টেবিলে চলে আসলাম। তারপর দুজনে একসাথে খেতে বসলাম। রিয়া তো কয়েক লোকমা খাওয়ার পরে ওর অবস্থা একদম দেখার মতো। ওর চোখ মুখ সব লাল হয়ে গেছে, ও খুব ছটপট করছে। ওর এই অবস্থা দেখে আমার ভয় করতে শুরু হলো। এই কি হয়েছে, তুমি এমন করছো কেন? ও ও এই তুমি কথা বলছো না কেন? বেশি ঝাল লাগছে? আচ্ছা নাও পানি। আমি ওর কাছে গিয়ে পানির গ্লাসটাকে এগিয়ে দিলাম। ঝাল 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 বলে চেঁচিয়ে উঠলাম। তারপর সাথে সাথে মেহেদির হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খাওয়া শুরু করলাম, কিন্তু ঝাল কমার কোনো নামই নাই। এখনো ঝাল লাগছে? তুমি দাঁড়াও, আমি মিষ্টি এনে দিচ্ছি। এই কথা বলতেই রিয়া আমার কলার ধরে ওর দিক করে ও ঠোঁটের সময় ঠোঁট এক করে দিল। আমি তো 1000 ভোল্টের শক খেলাম। আমার সারা শরীরে কেন যেন কারেন্ট বয়ে গেল। আমি না পারছি ওকে ছাড়তে, আর না পারছি নিজেকে সামলাতে। এইভাবে বেশ কিছুক্ষণ পরে ছাড়লো। রিয়ার আমি দুজনেই হাঁপাচ্ছি। এটা কি হলো? আবার কবে দেখাবো? না 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 না। কেন গো? আমার তো খুব ভালোই লাগছিল, চলো না আরেকবার করি। না, আমি আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। ওই কি বললা? কই কি বললাম? তুমি মরার কথা বললা কেন? সরি, আচ্ছা আর বলবো না। মনে থাকে জানো? হ্যাঁ। আচ্ছা দুপুরে তো গোস্ত খেয়েছিলাম, কিন্তু তখন তো ঝাল লাগেনি, তাহলে এখন ঝাল লাগলো কেন? বললে আমাকে কিছু বলবে না তো? আগে বলো। আসলে গোস্ত গরম করার সময় আমি গোস্তে বেশি কিছু গোলমরিচ মিশিয়েছিলাম। কি তুমি? সরি, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আরে কি হলো, বুঝলে না তো? রিয়া আবার আমাকে কিস করলো, আর এবার ঠোঁটে না গালে করেছে। এটা কি হলো? তোমার এত কিছু বোঝা লাগবে না, এখন যাও গিয়ে বেশি করে মরিচ দিয়ে কিছু রান্না করে নিয়ে আসো। এই একটু আগে না মরিচ খেয়ে আমাকে দর্শন করেছো, এখন আবার কেন খাবে? কারণ তোমার ওই ললিপপের মতো ঠোঁটগুলোকে
আমি আবার ধর্ষণ করব। আমি বেঁচে থাকতে তোমাকে আর কখনো ঝাল খাওয়াচ্ছি না। কেন গো, তোমার কি ভালো লাগেনি আমার ঠোঁটের মিষ্টি খেতে? তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো আমার বরকেই কিস করেছি। আমি কি তোমার সত্যি সত্যি বল নাকি? ওই বারবার এক কথা বলো কেন? আমি বলছি না সত্যি আর মিথ্যা নেই, তুমি আমার বর। কিন্তু আমাদের তো সত্যি সত্যি বিয়ে হয়নি। আবার? আচ্ছা মা, সরি। ওই কি বললি? আমি তোর কোন কালের মা? ওটা তো কথায় কথায় বলে ফেলেছি। অন্য কিছু বলতে পারতি, কিন্তু এটা কেন বললি? সরি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সরি বললে হবে না, কান ধরে উঠবোস করতে হবে। হোয়াট? আমি পারবো না। তাহলে কিন্তু এর থেকে বড় শাস্তি দিব। তোমার যা ইচ্ছে করো। ভেবে বলছো তো? হ্যাঁ, আমার কথা শেষ হতে দেরি রিয়া আমাকে আবার লিপ কিস করলো। এবার প্রথমটার থেকে বেশি সময় নিয়ে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারছি না। ও আমার চুল এমনভাবে ধরেছে, মনে হচ্ছে আরেকটু জোরে ধরলে আমার সব চুল উঠেই যাবে। অনেকক্ষণ পর ছাড়লো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এই ফাজিল ভাইয়া, আবার এটা কি করলে? আমার কথা না শোনার শাস্তি। তাই বলে এই অবুঝ শিশুটা কে এইভাবে অত্যাচার করবে? কে শিশু? কেন আমি? তুমি শিশু? সঠিক সময় বিয়ে করলে এখন 1 ডজন বাচ্চার বাপ হয়ে যেত। সে বলছে সে নাকি এখনো শিশু। বুইড়া হাতির বাচ্চা। এই কি বললে? বলেছি বুইড়া হাতির বাচ্চা। এই আমাকে একদম এসব বলবে না। বলবো, 100 বার বলবো। কি করবে বললে? আমি তোমার সাথে কথা বলবো না। আমার বইয়েই গেছে তোমার সাথে কথা বলতে। আমিও কথা বলবো না তোমার সাথে। এই তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে? মিস্টার মেহেদি, আপনি না আমার সাথে কথা বলবেন না? আমি তো শুধু বলেছি তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে নাকি। সে যাই হোক, কথা তো বলেছেন। তুমিই তো বলেছো তুমি না বললে আমার সাথে কথা বলবে না, কিন্তু তুমি তো কথা বলে ফেলেছো। হ্যাঁ, আমার সাথে কেউ কথা বললে আমি আবার তার সাথে কথা না বলে থাকতে পারি না। হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন তো রাত 10টা 30 বেজে গেছে। চলো ঘুমিয়ে পড়ি, কালকে আবার ভার্সিটিতে যেতে হবে। আমি এত ঝাল খাবার কি করে খাবো? তবে তুমি চাইলে খেতে পারি। মানে আমি চাইলে কি করে খাবে? আমি প্রতি নোকমা খেতে তোমাকে একটা করে কিস করব, তাহলে ঝালও কমে যাবে আর খাওয়াও হয়ে যাবে। আইডিয়াটা ভালো না? বাজে আইডিয়া। আমি কি ডিম ভেজে আনছি, সেটা দিয়ে আজকে চালিয়ে নিও। আমার গোস্ত দিয়ে হয়ে যাবে। তুমি এই ঝাল গোস্ত কি করে খাবে? আমার ঝাল খাওয়ার অভ্যাস আছে। তাই বলে এত ঝাল? হ্যাঁ, বলে আমি কিচেনে চলে গেলাম। তারপর ডিম ভেজে আনলাম। তারপর দুজনে একসাথে ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে দুজনেই শুতে চলে গেলাম। আমি কেউ সোফায় শুয়ে পড়লাম, আর রিয়া বেডে। আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি, কারণ রিয়া ঘুমালোকে দেখবো বলে অত বড় ঘুমিয়ে পড়লো। আমি ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার কথাগুলো ভাবছি, আর আনমনে হাসছি। ওর দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। আমি এখন প্রতিদিনের ঘুমন্ত মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আমি সকালে ওর আগেই ঘুম থেকে উঠেই ওর ঘুমন্ত মুখটা দেখেই নাস্তা বানাতে চলে যাই। আর প্রতিদিন তোর সাথে ঝগড়া রাগ অভিমান আছেই, কিন্তু রাতের ঘুম শেষে সকালতে আগের দিনের সব দোষগুলো দুজনে ভুলে যাই। আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই রিয়াজকে ঠিক করেছে শাড়ি পরবে, আর আমাকে ওর সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরতে বলেছে। সেই 30 মিনিট ধরে বসে আছি, কিন্তু অহারানি রুম থেকে বের হওয়ার নামই নেই। এই তোমার হলো? এই কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ভয় পেও না। এই কথা বলে আমি রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে তো আমি জোরে চিৎকার করে উঠলাম, সাথে সাথে অন্যদিকে মুখ করে ফেললাম। আমি চিৎকার করে উঠলাম কেন বুঝেনি তো? আসলে আমি রুমে ঢুকে দেখি রিয়া শুধু ব্লাউজ আর পেটিকোট পরা, শাড়ি ফ্লোরে পড়ে আছে। তাই আমি চিৎকার করে উঠলাম, এই কি হয়েছে? এইভাবে চাচাচ্ছ কেন? আর পেছন দিকে তাকালে কেন? আগে তোমার শাড়ি ঠিক করো। ও হ্যাঁ, এবার তাকাও, শাড়ি ঠিক করেছি। আমি রিয়ার কথা শুনে রিয়ার দিকে তাকালাম, না 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 বলে আমি অন্যদিকে তাকালাম। এই ফাজিল মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? আমি কি করেছি? ফাজিল মেয়ে, আবার আশা হচ্ছে। তুমি শাড়ি ঠিক না করে বললে কেন? তুমি শাড়ি ঠিক করেছো? শাড়ি কি করে ঠিক করবো? আমি তো কখনো শাড়িই পরিনি। তাহলে অন্য কিছু পরে আসো। না পড়তে পারলে আর কি করবে বলো? এই কথা বলে আমি যখন বাইরে হতে যাচ্ছি। আবার কি হলো? কান্না করছো কেন? আমি ভেবেছিলাম আমাদের নবীনবরণ অনুষ্ঠানে শাড়ি পরে যাব, কিন্তু আমি শাড়ি পরতে পারি না। এখন আমি কি করে যাব? আম্মু এখানে থাকলে আমাকে শাড়ি পরিয়ে দিত। আমি যদি শাড়ি পরতে না পারি তাহলে আমি আজকে ভার্সিটিতেই যাব না। এইভাবে কান্না করলে কি সমস্যার সমাধান হবে নাকি? তাহলে
তাহলে কি করব বলো? আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান, কিন্তু আমি সেখানে থাকতে পারবো না। এই তুমি থামো তো, আমার কাছে একটা সলিউশন আছে। কি সলিউশন? তুমি চাইলে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারি। কি, তুমি শাড়ি পরাতে পারো? হুম। সত্যি করে বলো, এর আগে কয়টা মেয়েকে শাড়ি পরিয়েছো? আরে আমি কোনো মেয়েকে কখনো শাড়ি পরিয়ে দিইনি। তাহলে তুমি শাড়ি পরা শিখলে কি করে? কলেজ ফাংশনে রিয়াদ একটা অনুষ্ঠানে নাটক করবে বলে নাম দিয়েছিল, তখন একটা সিনোকে শাড়ি পরতে হয়, আর আমি ইউটিউব থেকে শাড়ি পরা শিখে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা তাহলে তো ভালোই, নাও এবার আমাকে শাড়ি পরিয়ে দাও। এই কথা বলে রিয়া আমার সামনে চলে আসলো, এতক্ষণ আমার পিছনে ছিল। এই কি করছো বলে আমি চোখ বন্ধ করে ফেললাম। বারে, তুমিই তো বললে আমাকে শাড়ি পরিয়ে দিবে। তোমার একটা ওড়না দাও। ওড়না দিয়ে কি করবে? আগে দাও, তারপর দেখাচ্ছি। নাও। আমি ওড়নাটা নিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেললাম। এই, তুমি চোখ বাঁধলে কেন? বেশি কথা না বলে শাড়িটা নিয়ে আমার কাছে আসো। রিয়া আমার কথা মতো শাড়ি নিয়ে আমার কাছে আসলো। আমি ওকে শাড়ি পরাতে লাগলাম। আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে কাজ করছে। আমি যখন নাবির কাছে খুশিটা গুঁজে দিচ্ছিলাম, তখন যেন আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল। তারপর আস্তে আস্তে আমি ওকে শাড়ি পরানো শেষ করলাম। তারপর আমি আমার চোখ থেকে ওড়নাটা সরালাম। আমি তো ওড়না সরে অবাক, আমার সামনে যেন একটা পরী দেখছি। শাড়িতেই প্রথম আমি রেখে দেখলাম, কি সুন্দর লাগছে ওকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদিনে চেয়ে আছি ওর দিকে। এই, এইভাবে কি দেখো? মাশাআল্লাহ। কি বললে? খুব সুন্দর। ওই কি বলছো তুমি? কই কিছু না তো। আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো? একদম একটা পরীর মতো। হইছে, আর পাম দিতে হবে না। তোমাকে পাম দেওয়ার ইচ্ছা আমার নেই, তুমি তো এমনিতেই যে মোটু, যদি এখন পাম দেই তাহলে একদম ফেটে যাবে। কুত্তা বিলাই, কি বললি তুই? আবার ফেটে গেলে তো গাড়ির টায়ার ফাটলে হার্টের রুগী শেষ, আর তুমি ফাটলে আমি শেষ। তুমি আমাকে এটা বলতে পারলে? ঢং অন্যদিন করতে পারবে, এখন চলো, আজকে একটা বিশেষ দিন তোমার। চলো। তারপর আমরা দুজনে একসাথে বের হলাম। বাইরেওয়ালা আঙ্কেল আমাদের দেখে বলল, বাহ, তোমাদের দুজনকে তো বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আঙ্কেল। তা কোনো অনুষ্ঠানে যাচ্ছ নাকি? একসাথে ম্যাচ করে পোশাক পরেছো? জি আঙ্কেল, আজকে রিয়াদের নবীনবরণ অনুষ্ঠান। আচ্ছা বাবা, যাও, সাবধানে যেও। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর আমি রিয়া বাড়িওয়ালা আঙ্কেলকে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর রিয়ার আমি গিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা আপন গতিতে চলছে। আমি মাঝে মাঝে রিয়াকে আশোকে দেখছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ রিয়া বলে উঠলো, এই মামা, রিক্সা থামান। এই, এখন রিক্সা থামাবো কেন? আমরা তো এখনো ভার্সিটিতে আসিনি। রিয়ার কথায় রিক্সাওয়ালা মামা আগে রিক্সা থামিয়ে ফেলেছে, আর আমার সাথে কথা বলতে বলতে রিয়া অলরেডি রিক্সা থেকে নেমেই গেছে। এই, তুমি এখানে নামলে কেন? তুমিও নামো। কিন্তু এখানে নামবো কেন? আমি বলছি তাই। আচ্ছা নামছি বলে আমি নেমে পড়লাম। এবার ওনার ভাড়াটা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি বলে আমি রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে দিলাম। আচ্ছা মামা, আপনি চলে যান। এ কি করছো? ওনাকে চলে যেতে বলছো কেন? আমরা যাব না? যাব, কিন্তু আমাদের দেরি হবে যেতে, তাই চলে যেতে বললাম। আমরা এখানে কি করব? ওই যে ফুচকা শপ দেখেছো, ওখানে গিয়ে ফুচকা খাবো। ও, এই জন্য? তা আমাকে আগে বললেই তো হতো, তাহলে কি আমি এত প্রশ্ন করতাম? হয়েছে, এবার চলো। তারপর আমি আর রিয়া ফুচকা শপটার কাছে গেলাম। আচ্ছা মামা, 2 প্লেট ফুচকা দিন তো, একটু ঝাল বেশি দিবেন, আরেকটাতে ঝাল দিবেন না। না মামা, 2টাই ঝাল বেশি করে দেন। আচ্ছা, আপনারা ভেতরে যে বসেন, আমি দিচ্ছি। অতবার আমরা ভিতরে গিয়ে বসলাম। চারপাশে তাকে দেখলাম কোনো মানুষ নেই ভেতরে। এই, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে তোমারটা ঝাল দিতে বললে কেন? ঝাল বেশি লাগলে তোমার ওই ললিপপের মতন ঠোঁট আছে না, সেটা দিয়ে ঝাল কমিয়ে নিব। মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি করে, তাই না? অতবার একজন এসে ফুচকাওয়ালা আমাদের ফুচকা দিয়ে গেল। ভিতরে আমি আর রিয়া ছাড়া আর কেউ নেই। তারপর আমি একটা ফুচকা মুখে দিতে নিয়েছি, তখনই এই, কি করছো? কই, আমি আবার কি করলাম? তুমি নিজ হাতে ফুচকা খাচ্ছ কেন? তাহলে কার হাতে খাবো? আমি তোমাকে খাইয়ে দিব, তুমি আমাকে খাইয়ে দিবে। এই কথা বলে রিয়া আমার হাতে থাকা ফুচকাটাও খেয়ে নিল। তারপর ও ফুচকা তুলে ওর হাত দিয়ে আমাকে খাইয়ে দিল। অবশ্য আবার ওর হাতে খেতে ভালোই লাগে। এইভাবে কয়েকটা ফুচকা আমার হাতে খেলো, কিন্তু ওর চোখ মুখে ঝালে লাল হয়ে গেল। ও এখানে যতটুকু পানি ছিল সব খেয়ে নিল, কিন্তু তবুও ঝাল কমার কোনো নামগন্ধই নেই। হঠাৎ আমার কলার ধরে আমাকে একদম ওর কাছে নিয়ে গেল। অত বড় টোট আর আমার টোট এক করে দিল। অনেকক্ষণ হলো ওর ছাড়ার কোনো নাম নেই। আমি ওকে ছাড়াতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ছাড়ছে না। ওকে ছাড়াতে চাইলে আরো জোরে আমার চুল ধরছে।
এভাবে প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি আপাচ্ছি আর চারপাশে তাকাচ্ছি কেউ আছে কিনা। না, বেঁচে গেছি, কেউ নেই। কেউ থাকলে আমার মার সম্মানে 14টা বেজে যেত। এই ফাজিল মেয়ে, এটা কি করলে তুমি? কেন গো, আমার বরটা বুঝি ভালো লাগেনি? এই একদম নেকামো করবো না বলে দিলাম। এই আবার আসছো? তুমি আমাকে বকা দিচ্ছ কেন? আমার তো খুব ঝাল লাগছিল, তাই একটু মিষ্টি খেয়ে নিলাম। তখন তোমাকে বললাম না তোমার ঝালটা কম করে দিতে? তুমি আবার বললে ঝাল বেশি করে দিতে। কারণ আমি তো জানি আমার এখানে মিষ্টি আছে, ঝাল বেশি লাগলে ওই মিষ্টি খেলে আমার ঝাল কমে যাবে। তাহলে তোমার মনে এই বুদ্ধি ছিল? এই অবশ শিশুটাকে তুমি এভাবে অত্যাচার করতে পারলে? আসছে কচি খোকা, এখন যদি আর একটা বেশি কথা বলো তাহলে আরো একটা কিস করব। এই তুমি আমাকে কিস করবে বলে বারবার ভয় দেখাও কেন? আমার কথা শেষ হতে না হতেই রে আবার আমাকে একটা কিস করলো। এই এখন আবার কিস করলে কেন? আমি তো আগেই বললাম বেশি কথা বললে আবার কিস করব, তুমি কথা থামাচ্ছই না, তাই আবার কিস করলাম। তাই বলে কিস করতে হবে? আবার এই কথা, আমি কিন্তু আবার কিস করব। না না, আমি আর একবার এই কথা বলবো না। এই তো গুড বয়, এবার চলো ভার্সিটিতে যাওয়া যাক। হ্যাঁ। তারপর আমি পুরস্কার বিল দিয়ে রিক্সা নিলাম। তারপর দুজনে রিক্সায় চুপ করে বসে আছি। আমি মুখটা গোমড়া করে বসে আছি। রিয়া সেটা বুঝতে পারলো। এই রাগ করেছ? আমি চুপ করে আছি। আমার সাথে কথা বলবে না? কোনো কথা বলছি না। আচ্ছা সরি। এবারও আমি চুপ হয়ে আছি। আচ্ছা এই দেখো কানে ধরছি। এই ফাজিল মেয়ে, আমার কান ধরছো কেন? তোমারটাই ধরো। তোমার সবই তো আমার। হ্যাঁ, শুধু ঢং। আমি মোটেই ঢং করছি না। তোমার সাথে আমার কোনো কথা নেই। এই এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তুই কথা বলবি কি বলবি না বল। বলবো না। আরে পাঠকরা, এবার ঠোঁটে নয়, হ্যাঁ গালে কিস করেছে। এই কুত্তি, এটা কি করলি? পাবলিক প্লেসে কেন কিস করলি? আসলে আমরা এখন রেগে গেলে দুইজনকে দুই তোকারি করে কথা বলি। ঠিক করে কথা বলো, না হলে এবার ঠোঁটে কিস করব। না না, আমি ঠিক করে কথা বলছি। আচ্ছা তুমি আমাকে পাবলিক প্লেসে কিস করলা কেন? যে পাগলে মেয়ে যদি সত্যি ঠোঁটে কিস করে দেয় তার ভয় তুমি করেই বললাম। এই যে পাঠকরা, আপনার বাড়ি একে বলে দিয়েন না আমি একে পাগলি বলছি, তাহলে পাবলিক প্লেসে ও আবার ও সুন্দর ঠোঁটগুলো দিয়ে আমাকে দর্শন করবে। এবারের বলটা ঠিক আছে, এখন বলো তুমি আমার সাথে কথা বলবে কি বলবে না? উত্তর হ্যাঁ হওয়া চাই, না হলে কিন্তু এবার ঠোঁটে। আরে আমি কি তোমার সাথে কথা বলে থাকতে পারি বলো? তাইনি মাইয়া, আমাকে দিয়ে জোর করে কথা বলালি। আপনার আবার বলে দেন না আমি যাবার ওকে এসব বলি মনে মনে। আমার সুইট পর। হ্যাঁ হয়েছে, এবার নামো, চলে আসছি। অতবার আমরা দুজনেই রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভার্সিটির গেট দিয়ে ঢোকার সাথে সাথে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো মেয়েটার ব্যাপারে অবাক। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো কেন? মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। জিজ্ঞেস করে দেখি, হয়তো হতে পারে। মেয়ে, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? বারে, আমি জড়িয়ে ধরবো না তো কি ধরবে তোমাকে? এই মেয়ে, তুমি কি আমাকে চেনো নাকি? বারে, আমার বরকে আমি চিনব না তো কে চিনবে? আর তুমি আমাকে এই মেয়ে বলছো কেন? বউ বলে ডাকো। এই তুমি আমার বউ মানে? আমি তোমাকে বিয়ে করলাম কবে? আমি তো তোমাকে চিনি না। মেয়েটা কি সত্যি বলছে মেহেদি? এই কি আপনি আর আমাদের মধ্যে কথা বলছেন কেন? এই অনেক হয়েছে, আমি আপনাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি। আর আপনি পাগলের মতো কথা বলা শুরু করছেন, সেটাও সহ্য করছি। কিন্তু আপনি এখন রিয়াকে অপমান করছেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনার একটা উল্টাপাল্টা কথা বলবেন না। এই তুমি আমাকে এই সামান্য একটা মেয়ের জন্য অপমান করছো? এবার কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি সীমা ছাড়িয়ে যাচ্ছি? ওদের মতো মেয়েদের কাজই তো তোমার মতো অবশ ছেলেদের ফাঁসানো। যত সব ডিসকাস্টিং। মেয়েটার গালে দিলাম 2টা চড় মেরে। হ্যাঁ। আমি মেয়েটার পিছনে তাকে তো অবাক দেখে ফারিয়া আর রিয়াদ কথা বলছে। মেয়েটা কান্না করে আবু বলে ডাকছে। আর ফারিয়া দিদিকে আসলো। কি রে তুই এখানে? মিমকে নিয়ে আসলাম। কি মিম, তুই কান্না করছিস কেন? মিম মানে? ও 3 দিন আগে দেশে এসেছে। কি বলছিস? আমাকে তো কিছুই বললি না। মিম তোকে সরাসরি সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই বলতে মানা করেছে। তাই বললে এইভাবে? আচ্ছা মিম, এবার তুই বল তো তুই কান্না করছিস কেন? আপু, তোর বন্ধু আমাকে থাপ্পড় দিয়েছে। কি? ওই ফাজিল, তুই আমার বোনটাকে থাপ্পড় মেরেছিস কেন? আর আমি কি জানি না কিছু মিম,
ও সোজা এসে আমাকে পরিচয় না দিয়ে জড়িয়ে ধরে কি উল্টাপাল্টা কথা শুরু করে দিছে। তাই রাগ উঠে গেছিল, তাই রেগে থাপ্পড় মেরে দিই। ওই তুই আমার বোনটার গায়ে হাত তুলেছিস? হাত কেন, এই পচা ডিমকে তো আমি বুড়িগঙ্গা নদীতে নিয়ে চোবাবো। ও রিয়াকে বাজে মেয়ে বলে। কি হলো, কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা, তুই যেহেতু না জেনে ওকে থাপ্পড় দিয়েছিস, সেহেতু এবার বেশি শাস্তি দিব না। তুই মিমকে সরি বল। আচ্ছা মিম সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ভারিয়া, তুই আমার সাথে একটু এদিকে আয় তো। এই কথা বলে আমি রিয়াদ মিমের কাছ থেকে একটু দূরে সরে গেলাম। কি রে, এদিকে ডেকে আনলি যে? ওই তুই পচা ডিমকে এখানে নিয়ে এসেছিস কেন? আজকে থেকে মিম তোদের ভার্সিটিতে পড়বে। ও এই ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। কি, ওই পচা ডিমই ভার্সিটিতে ভর্তি হয়েছে? হুম। ওই পচা ডিমটি কি একেবারে জন ইংল্যান্ড থেকে চলে এসছে? না, তাহলে বাংলাদেশের ভার্সিটিতে ভর্তি হলো কেন? আসলে তোদের বিয়ে তো হবে তোর ফাইনাল এক্সামের পর, আর মিম ওর বিয়ের আগে তোর কাছে থাকতে চেয়েছে। এখন ভার্সিটিতে থাকলে ও তোর কাছে থাকতে পারবে, তাই বাড়ির সবাইকে বলে আর বাসার সবাইও রাজি হয়ে যায়। আর বিয়ের পরও তোকে নিয়ে ইংল্যান্ড চলে যাবে। সেটা কখনো সম্ভব না। যেটা তোদের বিয়ের পর দেখা হবে। এবার চল, ওরা এখানে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর ফারিয়া রিয়াদের এখানে আসলাম। এসে দেখি মিম আর রিয়াদ আছে, রিয়া এখানে নেই। তাই আমি রিয়াদকে বললাম, কি রে রিয়া না এখানে ছিল কই? রিয়া আমাকে বললো মিমকে। মিম, আমি বললাম তোর হবু ওয়াইফ। তখনও বললো ওর নাকি খারাপ লাগছে, ওর মাথা ব্যথা করছে, তাই ও বাড়ি চলে গেল। কি, বাবাকে না বলে চলে গেল? গেছে তো ভালোই হয়েছে। তুমি ওই মেয়েটার সাথে আর একদম মিশবে না। শাট আপ, ও আমার ফ্রেন্ড, আর আপনি ওর সাথে আমাকে বন্ধুত্ব করতে মানা করছেন। কথাটা আমি বেশ জোরেই বললাম। আমার হঠাৎ এভাবে রেগে যাওয়াতে বুঝতে পারলাম মিম ভয় পেয়েছে। আর ফারিয়া রিয়াদ আমার মুখের দিকে চেয়ে আছে, কারণ ওরা জানে আমার খুব কাছের মানুষকে কেউ কিছু বললে তার উপর আমি খুব রেগে যাই। আচ্ছা মেহেদি, ওই রিয়াটাকে? ফ্রেন্ড। কই, তুই তো ওর কথা আমাকে আগে কখনো বলিসনি। তুই তো আমার আর রিয়াদের কাছ থেকে কিছু লুকাস না, তাহলে এটা বললি না যে? রিয়াদ জানে রিয়া আমার বন্ধু, আর তোকে বলতাম কিন্তু সময় পাইনি। রিয়ার সাথে আমার পরিচয় মাত্র 7 দিনের। মাত্র 7 দিনে এত ভালো বন্ধু হয়ে গেল? বন্ধু তো কারোর সাথে 1 বছরের হয় না, আবার কারো কাছে একদিনে হয়ে যায়। ওই তোরা কি শুরু করলি বলতো? এবার চুপ। আচ্ছা ভারে, তুই কি আজকে থাকবি নাকি? না, আমি মিম দিয়ে যেতে আসছি, ও গার্লস হোস্টেলে থাকবে। ও আচ্ছা। ওকে দেখে রাখিস রিয়াদ, এমনিতেও ও কিছু চিনে না, আর মেহেদির উপর ভরসা করতে রাখা যায় না। ভাবে আপনি কোনো চিন্তা করবেন না, রিয়াদকে দেখে রাখবে। আমার কথা শুনে রিয়াদও ভারিয়া হেসে দিল। ফাইনালি তুই ফারিয়াকে ভাবি বললি। যাই হোক, আমি তো ভাবছি ওর মুখে থেকে ভাবি ডাক শোনার আগে আমার ফিউচার বাচ্চা ওকে চাচ্চু বলে ডাকবে। আচ্ছা তোরা থাক, আমি একটু আসি, বাসায় যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা বাই। বাই ভারিয়া, সাবধানে যাস। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। ওখানে আমি ভালো থাকার অভিনয় করলেও কেন যেন আমার খুব খারাপ লাগছে। আমি জানি না আমার এত খারাপ কেন লাগছে, জানি না রিয়ার জন্য খারাপ লাগছে কিনা, নাকি আমি দেশে ফেরাতে খারাপ লাগছে। এই 7টা দিনে রিয়া আমাকে একা রেখে কখনো ভার্সিটিতে যায়নি, একা আসেও নি, কিন্তু আজকে আমাকে রেখে চলে এসেছে। কিন্তু কেন? আমি জানি ওর কোনো শরীর খারাপও না, তাহলে ও কেন আমাকে কিছু না বলে চলে আসলো? এসব কথা ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আর কলিং বেল বাজালাম না। আমার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে রুমের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে আমি সরাসরি রুমে চলে গেলাম। রুমে ঢুকে গিয়ে দেখি রিয়া রুমে নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে রিয়া কি বাসায় আসেনি? তাহলে ও গেল কোথায়? আমি আর কিছু ভাবতে পারছি না। মেয়েটার খুব ব্যথা করছে, না বসে থাকলে চলবে না। আমি মোবাইল বের করে রিয়াকে ফোন করলাম, কিন্তু ব্যস্ত বলছে। আমি কয়েকবার ফোন করলাম, কিন্তু সে একই কথা, এই মুহূর্তে আপনি যে নাম্বারে ডায়াল করেছেন সে নাম্বারটি এখন ব্যস্ত আছে, দয়া করে আবার কিছুক্ষণ পর ডায়াল করুন। বেশ কয়েকবার ফোন করার পর আমার টেনশন বেড়েই চলল। না, আমাকে আর বসে থাকলে চলবে না, এক্ষুনি বের হতে হবে বলে আমি রুম থেকে বের হচ্ছি। আর ভাবছি মোবাইল যেতে ব্যস্ত বলছে, তাহলে হয়তো কারোর সাথে কথা বলছে, কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছে? আচ্ছা আমি এবার এখানে এত কথা ভাবছি কেন? ও যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলুক, তাতে আমার কি? কিন্তু আমি এখন আমার আগে জানতে হবে ও কোথায় আছে। এসব কথা ভাবতে ভাবতে আমি দরজার কাছে আসলাম। তখনই পিছনে শব্দ শুনতে পেলাম, তাই আমি পিছনে তাকালাম। তাকে দেখে রিয়া ওয়াশরুম থেকে বের হলো। তার মানে ও এত সময় ওয়াশরুমে ছিল, আর আমি এখানে চিন্তায় মরছি কোথায় না কোথায় আছে। কিন্তু তাহলে মোবাইলে ফোন করলাম, ব্যস্ত বললো কেন?
যাক, এত কিছু ভেবে লাভ নেই। রিয়াকে দেখে আমার মাথা ব্যথা ও টেনশন নিমিশেই যেন ভালো হয়ে গেল। আমি রিয়ার কাছে গিয়ে বললাম, এই তুমি আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলে কেন? মাথাটা ব্যথা করছিল তাই। তাহলে আমাকে বলতে পারতে, আমি সাথে করে নিয়ে আসতাম। না, আপনার ফিউচার ওয়াইফ আসছে, আপনি তার সাথে সময় কাটাবেন। আপনি আমাকে নিয়ে শুধু শুধু পড়ে থাকবেন কেন? এই তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার বড়, তাছাড়া ভার্সিটিতে আপনি আমার অনেক সিনিয়র। আপনাকে কি করে তুমি বলাটা আমার ঠিক হবে? তাহলে দিদি তুমি করে বলতে কি করে? এতদিন ভুল করেছি বলে এখনো কি ভুল করব নাকি? আচ্ছা তুমি এমন কেন করছো? আমি কি ভুল করেছি প্লিজ আমাকে বলো। তাও আমার সাথে এমন করো না প্লিজ। আমি কখন বললাম আপনি কোনো ভুল করেছেন? আমার মনে হয় তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কেন রাগ করে আছো আমাকে প্লিজ বলো। আমি আপনার উপর কেন রাগ করব? আপনি আমার কে? আমি তোমার বর। এটা শুধু অভিনয়, যাতে আমরা এই রুমটা না হারাই। তুমি বলছো এই কথা? কেন আপনার বিশ্বাস হচ্ছে না? প্লিজ তুমি এভাবে কথা না বলে আমাকে একবার বলো আমার ভুলটা কি। আপনি ভুল করবেন কেন? ভুল তো আমি করেছি, আপনার এত কাছে যাওয়াটা আমার ঠিক হয়নি। তাছাড়া আপনার উপর আমি সবসময় জোর খাটিয়েছি, তার জন্য আপনার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার। আমাকে ক্ষমা করে দিবেন। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি চুপ করবে প্লিজ? কেন এসব বলছো প্লিজ আমাকে একটু বলো না। আমি সব কিছু আপনাকে বলতে বাধ্য নয়। আমার ভুলটা কি? বললাম তো আপনার কোনো ভুল নেই, সব ভুল আমার। আপনি বারবার কেন এই কথা বলছেন? ও আচ্ছা সরি, আর বলবো না। আমি তো আবার আপনার কেউই না। আমি কোন অধিকারে আপনার উপর জোর খাটাবো? কথাগুলো বলতে খুব কষ্ট হলো, তাও খুব কষ্ট করে বললাম। মনে হচ্ছে আমার খুব কাছের কেউ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে তার কাছে থেকে। বলেই ওর পাসটা নিয়ে বের হচ্ছিল, তাই আমি বললাম, এখন আবার কোথায় যাচ্ছ? একটু বাইরে যেতে হবে। আপনার না শরীর খারাপ? তাহলে শরীর খারাপ নিয়ে বাইরে যাচ্ছেন কেন? একটু কাজ আছে তাই। কি এমন কাজ তা আমি কি একটু জানতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? খাবার আনতে যাব। মানে? মানে হলো দুপুরে খাবো কি, দুপুরের জন্য খাবার আনতে যাচ্ছি। কেন? আমি যা রান্না করছি সেগুলো খাবেন? এতদিন তো আপনারটাই খেলাম, আর কত খাবো আপনারটা? তুমি কেন এমন করছো? প্লিজ এমন করো না। এতদিন আমি ভুল ছিলাম, কিন্তু আজকে ঠিক আছি। আচ্ছা তুমি তো বাইরের খাবার খেতে পাও না, তাহলে কি করে খাবে? এখন থেকে অভ্যাস করতে হবে। তোমাকে কোনো কিছুর অভ্যাস করতে হবে না, আমি রান্না করব, তুমি সেই খাবার খাবে। আপনি শুধু শুধু আমার জন্য কেন কষ্ট করবেন? আমি আপনার কে? আমি তোমার বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো বলুন, আমি আপনার কে? আমি চুপ করে আছি। আপনার এই চুপ থাকাটাই বলে দেয় আমি আপনার কেউ না। কথা বলে রিয়া চলে গেল। রিয়া চলে যাচ্ছে আর আমি ওর দিকে চেয়ে আছি। আচ্ছা আমি কি এমন করলাম যার জন্য রিয়া আমার সাথে এমন করছে? ও তো আমার সাথে কখনো এমন করেনি। আমার ভুলটাই বা কি? আর রিয়া আমাকে এসব বলতে পারলো? আমি কি ওর এখন কেউই না? সত্যি খুব কষ্ট হচ্ছে রিয়ার কথাগুলো শুনে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রিয়া আমার সাথে এমন বাজে ব্যবহার করেছে। আমি কিছুক্ষণ এসব কথা ভেবেই ওয়াশরুমে চলে গেলাম। আমি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার অজান্তে চোখের পানি চোখ দিয়ে বেয়ে পড়ছে। আমি নিজেই বেশ অবাক হলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে বলে। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, এ চোখ দিয়ে পানি পড়ছে কেন? আমি রিয়ার জন্য কি কান্না করছি? আমি রিয়ার জন্য কান্না করব কেন? রিয়া আমার কি হয়? কিন্তু তাহলে আমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তাহলে আমি কি রিয়াকে ভালোবেসে ফেলেছি? না না, আমি কি ভাবছি? এটা তো কখনো সম্ভব না। আমার তো মিমের সাথে বিয়ে ঠিক করা আছে। আমি মানি বা না মানি আমার পরিবার তো আমাকে মিমের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু এটা কি ঠিক হবে? আমি যাকে ভালোবাসি না, আমি তার সাথে সারা জীবন থাকবো কি করে? আর মিমকে কি ঠকানো হবে না? আমি কেন মিমের জীবনটা নষ্ট করে দেব? আমাকে কিছু একটু করতে হবে। আমি কথাগুলো নিজের সাথে নিজেই বললাম। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। তারপর ডিনার করার জন্য ডাইনিং রুমে গিয়ে দেখি রিয়া খাবার খাচ্ছে। তাই আমি বললাম, এ কি তুমি খাচ্ছ, আমাকে ডাকলে না যে? আমার ক্ষুধা লেগেছে তাই খাচ্ছি। আপনার যখন ক্ষুধা লাগবে তখন আপনি খাবেন। এর আগে তো কখনো এমন হয়নি। তুমি তো কখনো আমাকে একা রেখে খাওনি। এর আগে খাইনি বলে কি এখনো খেতে পারবো না নাকি? ও হ্যাঁ তাই তো। কথা বলে আমি রুমের দিকে চলে আসছিলাম, তখন রিয়া বলল, এ কি এতক্ষণ আমার না ডাকাতে দোষ হয়েছে, আর এখন না খেয়ে চলে যাচ্ছেন যে? আমার ক্ষুধা নেই, পেট ভরে গেছে। সে কি, না খেয়ে আবার কারো পেট ভরে নাকি? সেটা আপনার না জানলেও চলবে, আমি তো আর আপনার কেউ না। কথা বলে আমি রুমে চলে আসলাম। আমি কি এতটা খারাপ? আমাকে একবারও ডাকও দিল না, আমাকে না ডেকে একা একাই খেতে বসে পড়লো। একদিন এতটা দূরে সরে গেলাম আমি। না, আমি আর ওর কাছে যাব না। যে আমার সাথে কথা বলতে চায় না, যে আমার থেকে দূরে সরে যেতে চায়,
আমি কেন বারবার তার পিছু যাব? কিন্তু মন যে মানতে চায় না। এসব কথা নিজের সাথে নিজেই বলছি। তখনই রিয়া রুমে আসলো। আমি ওকে দেখে রুম থেকে বের হয়ে গেলাম। রিয়া আমাকে ডাকলো না। আমি ভাবছি বাইরে গিয়ে কিছুটা সময় এই ব্যস্ত শহরটায় হাঁটাহাঁটি করব, তাহলে কিছুটা হলেও মন ভালো হবে। এই 7টা দিনে আমি ভার্সিটি ছাড়া কোথাও যাইনি। আসলে আমি বাসার বাইরে যেতে চাইলে রিয়া আমাকে বাসার বাইরে যেতে দিত না। আমি বাইরে যাওয়ার সময় ডাইনিং টেবিলের দিকে চোখ গেল। দেখলাম একটা প্যাকেটে খাবার রাখা। খাবারগুলো আমার রান্না করা খাবার না। তার মানে রিয়াগুলো বাইরে থেকে এনেছে। বাইরে থেকে খাবার এনেছে সেটা তো আমি জানি, কিন্তু আমার এগুলো নিয়ে ভাবার কারণ হলো এই খাবারগুলো দেখে বোঝা যাচ্ছে কেউ খাবারগুলো শুধু নেড়ে চেড়ে রেখে দিয়েছে, কিন্তু কোনো খাবার মুখেই তোলেনি। কিন্তু রিয়া খাবার খেলো না কেন? আমি খাইনি বলে কি খাইনি? কিন্তু ও তো আমার সাথে কথাই বলে না, তাহলে ও কেন আমার জন্য না খেয়ে থাকবে? দূর, আমিও না কিছু উল্টাপাল্টা কথা ভাবছি। ও তো বাইরের খাবার খেতে পারে না, তাই হয়তো খায়নি। না, আমারও তো ভেবে কাজ নেই, কিন্তু আমারও তো ভালো লাগছে না। ও খায়নি বলে কি এমন লাগছে? এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমি রুমে গিয়ে বলে দেখি যদি রিয়া খায়, কিন্তু ও কি আমার কথা রাখবে? ও এবার আমার কথা না রাখলে আমি ওকে জোর করে খাওয়াবো। নিজে নিজেই কথাগুলো বলতে বলতে রুমে চলে গেলাম। রুমে গিয়ে, এই আপনি খাবার খাননি কেন? ভালো লাগেনি তাই খাইনি। তাহলে বাইরে থেকে খাবার আনালেন কেন? ক্ষুধা লেগেছিল তাই। তাহলে খেলেন না কেন? কি হলো, চুপ করে আছেন কেন? চলুন আমার সাথে। কোথায় যাব? আমার সাথে খাবেন। আমি তো ওগুলো খেতে পারবো না। আপনাকে এগুলো খেতে বললো কে? তাহলে কি খাবো? এতদিন যা খেয়েছেন তাই খাবেন। মানে? মানে আমি যা রান্না করেছি তাই খাবেন। না, আমি খাবো না আপনার রান্না করা খাবার। এতক্ষণ আপনার অনেক কথাই শুনেছি, এটা আর শুনছি না। চলুন তো। আপনি কোন অধিকারে আমার উপর জোর খাটাচ্ছেন? বন্ধুত্বের অধিকারে। ও, বন্ধুত্বের অধিকারে? হ্যাঁ, এবার চলুন। বন্ধুর এখানে তো কয়দিন খেলাম, আর কত খাবো? অনেক শুনেছি আপনার কথা, আর শুনছি না বলে আমি রিয়ার হাতটা ধরে টেনে নিয়ে গেলাম। তারপর আমি আর খেতে বসলাম। রিয়া আমার রান্না করা খাবার খেতে চাইছে না, কিন্তু আমি জোর করে খেয়ে দিলাম নিজ হাতেই। রাতেও একই প্রবলেম, ওনাকে আমার হাতের রান্না খাবেই না। কিন্তু কে শুনে কার কথা? দুপুরের মতো রাতেও আমি ওকে নিজ হাতে জোর করে দূরে খাইয়ে দিলাম। তারপর ডিনার শেষ করে দুজনে রুমে আসলাম। রুমে এসেই, আচ্ছা, আপনি কি শুধু বন্ধু ভেবেই আমাকে এইভাবে খাইয়ে দিলেন? আমি যে তোমাকে বলতে পারবো না রিয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। মনে অনেক কথাগুলো বললাম। কি হলো, চুপ কেন, বলেন। হ্যাঁ, বন্ধু ভেবে খাইয়ে দিলাম। ও, আমি ভেবেছিলাম। বলেই চুপ হয়ে গেল। কি ভেবেছেন? না, কিছু না। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। ওকে, গুড নাইট। আমি গুড নাইট বলে সবাই চলে আসলাম। প্রতিদিনের ন্যায় আজও রিয়া ঘুমিয়ে যাওয়ার পর ওকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। তারপর প্রতিদিনের মতো রিয়ার আগে ঘুম থেকে উঠে কিছুক্ষণ দেখে আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম। নাস্তা তৈরি করে আমি রুমে এসে বসে আছি, ফ্রেশ হতে যাব, কিন্তু রিয়া ওয়াশরুমে আছে। তাই আমি বাইরে বসে আছি। রিয়া ওয়াশরুমে গেলে তো ওর 1 ঘন্টা সময় লাগেই। তারপর রিয়া যখন বের হলো, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে দেখি রিয়া রুমে নেই। তাই আমি ভাবলাম হয়তো ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে রুম থেকে বের হলাম। ডাইনিং টেবিলের কাছাকাছি গিয়ে দেখি রিয়া নেই। আর আমি যেভাবে খাবারগুলো বেড়ে রেখেছিলাম সেইভাবেই আছে। তাহলে কি রিয়া ভার্সিটিতে চলে গেল? কিন্তু ও তো আমাকে রেখে একা কখনো ভার্সিটি যায় না। আমি মোবাইলটা বের করে রিয়াকে ফোন করলাম। হ্যালো রিয়া, কোথায় তুমি? ভার্সিটিতে কেন? তুমি আমাকে রেখে একা একা ভার্সিটিতে চলে গেলে কেন? আপনি কি বাচ্চা নাকি যে আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আপনি নাস্তা না করে চলে গেছেন কেন? আমি তো আগেই বলেছি আপনার খাবার তো অনেক দিন খেলাম, আর কত খাবো, তাই বাহির থেকে নাস্তা করে নিয়েছি। ও আচ্ছা, বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর আমি নাস্তা না করে বেরিয়ে পড়লাম। রিয়ার কথাগুলো শুনে খারাপ লাগছে, তাই নাস্তা করলাম না। আর 7 দিন পর বাসে করে যাচ্ছে। এতদিন রিয়ার সাথে রিক্সা করে যেতাম। প্রথম আমি চাইতাম বাসে করে যেতে, কারণ রিয়ার সাথে গেলে রিক্সা করে যেতে হয় আর ভাড়া বেশি দিতে হয়, আর সব ভাড়া তো আমাকেই দিতে হতো। তাই রিয়ার সাথে যেতে চাইতাম না, কিন্তু রিয়া আমাকে জোর করে রিক্সা দিয়ে নিয়ে যেত। আমি বিরক্তকর ফিল করতাম। এই বিরক্ত থেকে কখন যে ভালো লাগতে শুরু করেছে তা আমি বুঝতে পারিনি। আজকে রিয়াকে সাথে করে রিক্সায় যেতে পারছি না, কত মিস করছি। ওকে এটা বোঝাতে পারবো না। ও কি বোঝে না, নাকি বুঝো না বোঝার ভান করে? এসব কথা ভাবতে ভাবতে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম, তখনই মিম এসে আমাকে জড়িয়ে ধরলো। এই, এটা কি করছেন আপনি? এই কথা বলে আমি মিমকে ছাড়িয়ে নিলাম। কেন? আমার বরটাকে জড়িয়ে ধরলাম। দেখুন, আপনার আর আমার এখনো বিয়ে হয়নি। তো কি হয়েছে? আমাদের তো বিয়ে হবেই। যখন হবে তখন দেখা যাবে। এরপর থেকে আমাকে কখন এভাবে জড়িয়ে ধরবে না বলে দিলাম।
আমার বিয়ের আগে এসব পছন্দ না। এরপর নিজেকে নিজে প্রশ্ন করলাম, সত্যি কি আমার এসব পছন্দ না? এর আগে তো রিয়া আমাকে অনেকবার জড়িয়ে ধরেছে, আর তার চেয়ে বড় কথা, রিয়া আমাকে কিস করেছে। কই, তখন তো বিরক্ত লাগেনি। আজকে মিম জড়িয়ে ধরাতে যতটা বিরক্ত লাগছে। এসবই মনে মনে ভাবছিলাম। আচ্ছা, আর জড়িয়ে ধরবো না। আমি একদিনের কথাগুলো ভাবছি। এই, কি হলো? এত কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা, আজকে চলো না আমরা কোথাও ঘুরতে যাই। আজকে ক্লাস করব না, চলো। না, আপনাকে নিয়ে অন্যদিন ঘুরতে যাব। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আসলে মিথ্যা কথা, ঘুরতে না যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। না মানে আমি আপনাকে। আবার আপনি? আচ্ছা সরি, তুমি ঠিক আছে। ঠিক আছে। একটা হাসি দিয়ে বলল, আসলে মিম যেভাবে আমার কাছে এসে হাত ধরে হাসিটা দিল, এখন যে কেউ দূর থেকে দেখলে ভাববে আমরা দুজন একদম পারফেক্ট কাপল। আর ওকে আমি এমন কিছু বলেছি যার জন্য এমনভাবে হাসছে। তখনই দেখলাম রিয়া আমাদের এসব দূর থেকে লক্ষ্য করছে। হঠাৎ রিয়া আর আমার চোখাচোখি হয়ে যাওয়াতে রিয়া চলে যাওয়া শুরু করলো। আর আমি মিমের কাছ থেকে হাতটা সরিয়ে রিয়াকে ডাকতে ডাকতে রিয়ার পিছু নিলাম। মিম আমাকে কয়েকবার ডেকেছে, কিন্তু আমি ওটাকে সাড়া না দিয়ে রিয়ার পিছু পিছু রিয়াকে ডাকতে ডাকতে চলে গেলাম। কিন্তু আমি ওর কাছে যাওয়ার আগে ও ক্লাসে ঢুকে গেল, তাই ওর কাছে যেতে পারলাম না। তারপর সেখান থেকে আমি চলে আসছি আর ভাবছি রিয়া আমার সাথে মিমকে দেখলে এমনভাবে রিয়েক্ট করে কেন? তাহলে কি ও মিম আর আমাকে একসাথে সহ্য করতে পারে না? কিন্তু কেন? আমি আর কিছু ভাবতে পারলাম না। তার আগেই ফোনের শব্দে আমার ভাবনা বন্ধ হয়ে গেল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বু ফোন করেছে। আমি ফোন তুলে আব্বুকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি নাকি ভার্সিটিতে কোনো এক বাজে মেয়ের সাথে মিলামেশা করো? কে বলেছে আব্বু তোমাকে এই কথা? যেই বলুক, কথাটা সত্যি কিনা তা বলো। তেমন কিছু না আব্বু, ও আমার ফ্রেন্ড, আর তাছাড়া ও খুব ভালো একটা মেয়ে। ভালো খারাপ বুঝি না, তুমি এখন মিমকে সময় দিবে, আর যেন কোনো কমপ্লেন তোমার নামে না শুনি, ঠিক আছে? আচ্ছা আব্বু। আচ্ছা, ভালো থেকো আর মিমের খেয়াল রেখো। বাই। আচ্ছা আব্বু, আসসালামু আলাইকুম। তারপর ফোন কেটে দিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে কি আব্বু কি কথাগুলো বলেছে। আমি তো ওই ডিমকে অমলেট বানিয়ে খেয়ে ফেলবো। আব্বু যদি জানতে পারে আমি আর রিয়া একই বাসে একই রুমে রয়েছি, তাহলে তো আমাকে আব্বু তার পরের দিনই ওই ডিমের সাথে বিয়ে দিয়ে দেবে। এসব কথা ভাবতে ভাবতে আমি রিয়াদের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি মিমাও সাথে আছে। ওই ডিমকে দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি ঠাস করে গালে একটা বসিয়ে দিলাম। আমাকে মারতে দেখে রিয়াদ অবাক। আর এই পচা ডিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়াদ রেগে আমাকে বলল, ওই তুই ওকে মারলি কেন? জানিস ও কি করেছে? না বল, কি করেছে? আর যাই করুক তাই বলে তুই ওকে এইভাবে থাপ্পড় দিবি? দেখ, ওর গালে তোর 5 আঙুলের ছাপ বসে আছে। মিমের গালে হাত দিয়ে বলল রিয়াদ। মনে হচ্ছে মিমকে থাপ্পড় মারাতে মিমের চেয়ে রিয়াদ বেশি কষ্ট পেয়েছে। যেভাবে কথাটা বলল, ও আজকে সীমা অতিক্রম করেছে। ও আজকে আব্বুকে ফোন করে বলেছে আমি নাকি একটা বাজে মেয়ের সাথে মিশি, আর ও সেটা রিয়াকে উদ্দেশ্য করে বলেছে। মিম, মেহেদি যা বলছে তা কি সত্যি? তুমি তো এটা অন্যায় করেছো, আর মেহেদি তোরও অন্যায় আছে। তুই ওকে এইভাবে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। হ্যাঁ, সব অন্যায় তো আমারই, আর এর চেয়ে বড় অন্যায় করবো যদি এরপর কখনো রিয়াকে নিয়ে বাজে কথা বলে। এই কথা বলেই আমি রেগে সেখান থেকে চলে আসলাম। রিয়াদ আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি যাইনি। সোজা বাসায় চলে আসলাম। রিয়ার জন্য অপেক্ষা করলাম না, কারণ আমি জানি আমার সাথে আসবে না। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়ার সাথে আমার বন্ধুত্বটা বেড়েছে, কিন্তু কমেনি। ও আর এখন আমার রান্না করা খাবার খায় না, আমার সাথে কোনো কথা বলে না। তবে আমি প্রতিদিন নিজের ইচ্ছায় ওর সাথে কথা বলতে চাই, কিন্তু ও বিভিন্ন বাহানা খুঁজে যাতে আমার সাথে কথা না বলতে হয়। আমি এটা বুঝতে পারি, কিন্তু তবুও বারবার ওর সাথে নিজে থেকে কথা বলতে চাই। কথায় আছে না, মন তার জন্যই কাঁদে যে তাকে বেশি অবহেলা করে। তবে এই 1 মাসে সব পাল্টালেই একটা জিনিস পাল্টায়নি, তা হলো রিয়াকে প্রতি রাতে ঘুমন্ত অবস্থায় দেখা, আর প্রতিদিন সকালে ওর আগে ঘুম থেকে উঠে ওর ঘুমন্ত মুখটা দেখা। রিয়া জানে না আমি যে ওর ঘুমিয়ে পড়লে ওকে দেখি, হয়তো জানলে দেখতেও দিত না। ওকে আমি অনেকবার বলেছি আমার ভুলটা কি, কিন্তু আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। আজ আর আমি ভার্সিটিতে না গিয়ে একা একা ক্যান্টিনে বসে আছি। রিয়াদ নেই, ও বাসায় গেছে। বাসায় বলতে আব্বু আম্মুর ওখানে। আমাকে আর ওই ডিমকে যেতে বলেছিল, আমি যাইনি বলে পচা ডিমও যায়নি। পচা ডিমের কথা বলতে দেরি পচা ডিম এসে হাজির। এ মেয়েটাকে বুঝে না, ও বিদেশে বড় হয়েছে, তাও কেন আমার পিছু পড়ে থাকে। ও তো চাইলে আমার থেকে আরও অনেক হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারবে। ওকে আমি কত অপমান করি, কিন্তু কোনো রাগ করে না। আমি যখন ওকে অপমান করি
তখন ওর চেয়ে বেশি রাগ হয় রিয়াদ। বিশেষ করে ওকে থাপ্পড় দিলে যেন রিয়াদকেই থাপ্পড় দিছি। কিন্তু ওকে থাপ্পড় দিলে রিয়াদ এমন করে কেন, এটা আমি ঠিক বুঝি না। এসব কথা ভাবতে ভাবতেই ডিম আমার সামনে চলে আসলো। ডিম আমার সামনে এসে এমন একটা কাজ করে বসলো যেটা দূর থেকে রিয়াদ দেখে তো একেবারে যাতা অবস্থা। তো কি করেছি সেটা যদি আপনারা জানতে চান তো শেষ সিজনের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে হবে শেষ সিজন, A to Z একসাথে করে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আসছে পরবর্তী গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।